আপনাকে আসার জন্য আমাদের অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সকলের পক্ষ থেকে। এবং একসময় আমি আশা করছি আমাদের সেন্টার ফর পলিসি ডায়ালগের সভাপতি প্রফেসর রেহমান ওখানে যুক্ত হবে। এই কথাগুলো বলে আপনাদের আজকে ধন্যবাদ জানিয়ে আজকে আসার জন্য ইতিমধ্যে 57 জন এসে গেছেন এবং আপনাদের যদি কারোর কোনো বিশেষ প্রশ্ন থাকে আপনারা চ্যাট বক্সে দিবেন, এখন দিতে পারো আমার মনে হয়, অথবা রিঅ্যাকশনের ভিতরে আপনারা হাত তুললে ইফ ইউ রেজ ইউর হ্যান্ড আমার কলিগরা আমাকে অ্যালার্ট করবে, আমি আপনাদের ডেকে নিয়ে আসবো সময় মতো। আমার শুধু একটাই অনুরোধ আপনাদের কাছে, আপনারা অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত বিবেচক মানুষ, কিন্তু কথাটিগুলো সংক্ষেপ রাখবেন এবং আপনারা পুনরাবৃত্তি করবেন না, এটি আমি অনুরোধ করছি। আমি মুস্তাফিজকে বলবো 10 মিনিটের ভিতরে রাখবেন প্রত্যেক যারা বলবেন, প্রথম 3 জন, তারপরের জন্য আপনারা 5 মিনিট করে পাবেন এবং বাইরে যারা এবং অন্যান্যরা আছেন তাদের 3 মিনিটের ভিতরে রাখবো এবং তারপরে আমি হয়তো ফ্লোর ওপেন করতে চেষ্টা করব। তো আপনাদের সকলকে আরেকবার সুপ্রভাত, স্বাগতম এবং একটু ভালো আলোচনার প্রত্যাশায় আপনাদের এখানে যুক্ত হলাম। মুস্তাফিজ, তোমার 10 মিনিট। ধন্যবাদ দেবপ্রিয়। সুপ্রভাত যারা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি সিটিজেন্স প্ল্যাটফর্ম এবং পার্টনারদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমি দেবপ্রিয় যে কয়টি প্রশ্ন উত্থাপন করেছে আমি সেটার কিছু কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমাদের যারা বিজ্ঞ আলোচক আরো পরবর্তীতে আসছেন তারাও সেটার উপরে আলোচনা করবেন। আমরা ছোট একটা গবেষণা করেছিলাম দেবপ্রিয়র এইসব প্রশ্নের প্রেক্ষিতে, সেটা আমার সাথে ছিলেন মোহাম্মদ আল হাসান, আমাদের সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট এট সিপিডি। আমি 3টে বিষয় নিয়ে খুব সংক্ষেপে বলবো। একটা হলো যে কনটেক্সটটা আজকে আমাদের এই আলোচনার, সেটা যে এত টাকা কোথা থেকে আসছে রেমিটেন্সের। সেকেন্ড হলো যে কোথা থেকে এটা বিশেষত্বগুলি কোন জায়গায় এই যে আসছে যে সেটার প্রেক্ষিতে, এবং চেষ্টা করব যে এটার কিছু কার্যকারণ সূত্র বলার জন্য। প্রথমে যেটা দেবপ্রিয় বলছিল যে আমরা দেখেছি যে 2019 সালে সর্বকালের মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছিল $554 বিলিয়ন বিশ্বব্যাংকের হিসাব মতে। কিন্তু পরে যখন প্যান্ডেমিক আসলো এপ্রিলে বিশ্বব্যাংক বলেছিল যে 19.7% কমে যাবে 2020-এ, এবং সেটা $446 বিলিয়ন নেমে যাবে। এবং এই প্রাক্কলনটা করা হয়েছিল এই কারণেই যে প্যান্ডেমিকের কারণে কেবলমাত্র যেসব দেশ থেকে যাচ্ছে তারা যেতে পারবেন না তা না, যেসব দেশে গিয়েছেন সেখানেও তাদের বিভিন্ন ধরনের সমস্যা হবে, আয় কমবে। অন্য আগে যেসব নাকি এই ধরনের সমস্যা হয়েছিল এবং এই ধরনের বিপর্যয় হয়েছে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে রেমিটেন্সের ক্ষেত্রে কাউন্টার সাইক্লিক্যাল একটা জিনিস ছিল। সেটা হলো যে ওই ধরনের বিপর্যয়ে রেমিটেন্স বেড়েছে, কিন্তু বিশ্বব্যাংক এবার যে প্রাক্কলন করেছিল এটার কারণটা হলো যে এবার যেসব দেশে গিয়েছে সেসব দেশেও সমস্যা হচ্ছে, এবং যেসব দেশ থেকে তারা গিয়েছেন সেখানে তো সমস্যা আছে। সো দুই ধরনের সেন্ডিং কান্ট্রি এবং সোর্সিং কান্ট্রি, দুই কান্ট্রিরই সমস্যার কারণে তারা বলেছেন যে এবার ওই কাউন্টার সাইক্লিক্যাল হবে না, এবার রেমিটেন্সটা কমে যাবে। এবং বাংলাদেশের ক্ষেত্রে তো অবশ্যই সেখানে তারা দেখেছেন যে ইউএসএ, ইউকে, ইটালি, মিডল ইস্ট এইসব জায়গায় কোভিড এর কারণে বিভিন্ন সমস্যা হবে, এবং সেজন্য তারা বলেছিলেন যে এই যে বৈশ্বিক যে 19% 20% কমবে, সাউথ এশিয়ার জন্য তারা বলেছিলেন যে সাউথ এশিয়াতে এটা 22% কমবে। সেখানে যেটা আর কি বললেন যে সেখানে আমরা দেখছি যে ব্যাপারটা সেটা হয় নাই। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আপনারা এখানে দেখেন যে আমরা দেখছি যে নিচের যে 3টা আপনারা রো দেখছেন, বাংলাদেশে 18.4% এটা রেমিটেন্স হয়েছে এবং বেড়েছে ওই 6 মাসে, জানুয়ারি টু ডিসেম্বর। পাকিস্তানে জানুয়ারি টু ডিসেম্বর 16.7%, শ্রীলঙ্কায় 4%। এটা আমরা দেখেছি। কিন্তু ভারতে দেখেন 32% কমে গেছে জানুয়ারি টু ডিসেম্বর 2020-এ। তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশ, পাকিস্তান এবং কিছুটা শ্রীলঙ্কাতে এটা কাজ করেনি। এখন আমরা যদি আগের বছরগুলো দেখি, আমি এখানে গ্রোথ গুলো আমরা দেখছি, এবং সেই গ্রোথে আপনারা দেখবেন যে ফিসকাল ইয়ার হিসাবে দেওয়া আছে, এবং লাস্টের যেটা সেটা হলো যে 38% হয়েছে হলো জুলাই টু ডিসেম্বর। তাহলে আপনারা এই যে গ্রোথ যেটা দেখছেন, এই গ্রোথের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে একটা হঠাৎ করে আমরা দেখছি যে এই 6 মাসে, গত 6 মাসের তুলনায় 38%
এটা বেড়েছে, এবং অবভিয়াসলি এটার ফলে আমাদের যারা নাকি পেয়েছেন ওইসব হাউস হোল্ড, তারা এমন একটা সময় এটা এসেছে যখন তাদের আয় কমে গেছে, কর্মসংস্থানের ক্ষেত্রে সমস্যা হয়েছে, এবং বাংলাদেশ এটা হলো যে হাউস হোল্ড পর্যায়ে, খানা পর্যায়ে। আর সামষ্টিক অর্থনৈতিক পর্যায়ে আমরা দেখেছি যে এটার ফলে আমাদের রিজার্ভস বেড়েছে, আমাদের এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি আমরা মেনটেন করতে পেরেছি, বাংলাদেশের যে সক্ষমতা আমদানি করা সেটা বেড়েছে। সুতরাং ম্যাক্রো অ্যান্ড হাউস হোল্ড মাইক্রো লেভেল দুই দিক থেকেই এটা কিন্তু আমাদের একটা বড় ইতিবাচক একটা প্রভাব আমাদের পড়েছে। একটা জিনিস এখানে বলা দরকার যে এত এই যে 38% বেড়েছে, এটাকে যদি আমি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে তুলনা করি, সেখানে কিন্তু যে প্রাক্কলন করা হয়েছিল সেটা কিন্তু আমরা অ্যাচিভ করতে পারিনি আগের বছরগুলোতে। এবং সেইটাকে মাথায় রাখলে এখন যেটা আসতেছে এটা আসলে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যদি আমরা করতে পারতাম তাহলে হয়তো যা হতো আর কি, মানে ওই দিক থেকে ধরতে গেলে একেবারে যে আমাদের প্রাক্কলনের বাইরে থেকে একটা কিছু আসছে সেটাও কিন্তু আর কি না পঞ্চবার্ষিকীর দিক থেকে। আর এখানে আমরা যে গ্রোথ হয়েছে আপনি দেখেন এখানে ইন্টারেস্টিং যে গত বছরও এই সময় কিন্তু হাই একটা গ্রোথ ছিল। ইনফ্যাক্ট গত বছরের গ্রোথ রেট ছিল 40%-এর মতো এই পিরিয়ডটাতে। এই ফিসকাল ইয়ারে 38% হয়েছে। এই বিষয়গুলো আমার মনে হয় যে বিবেচনা করা দরকার। একটা পয়েন্ট দিয়ে আমি সোর্সের যাচ্ছি, সেটা হলো যে আপনারা খেয়াল করেন এখানে বাংলাদেশে আমাদের যে হাউস হোল্ড যে সার্ভে আছে তাতে দেখা যাচ্ছে যে 8% হাউস হোল্ড থেকে এই রেমিটেন্স যারা নাকি আয় করেন তারা যান, বাংলাদেশে যত হাউস হোল্ড আছে তার 8%। কিন্তু দারিদ্র্য সীমার নিচে আপনারা ডান দিকের কলামটা দেখেন 2 ওখানে 9%-এর মতো এগুলো দারিদ্র্য সীমার নিচের হাউস হোল্ড থেকে যায়। তার মানে কি? তার মানে বাকি 5% কিন্তু দারিদ্র্য সীমার উপরে যারা আছেন তাদের থেকে। সো মনে রাখতে হবে যে রেমিটেন্সটা যে একেবারে হতদরিদ্র বা দরিদ্র ফ্যামিলিদেরকে খুব হেল্প করতেছে সেটাও কিন্তু না। এই দারিদ্র্য সীমার আমি এখানে 1.25 এবং 1.5 গুণ এরকমও যেটা করেছি আপনারা দেখেন লাস্ট কলামটাতে, যে দারিদ্র্য সীমার 1.5 গুণ উপরের যে আয় সেখানে যদি আমরা তুলনা করি সেখান থেকে ওই 8%-এর মধ্যে 4% হাউস হোল্ড গিয়েছে। তার মানে কি? তার মানে বাকি অর্ধেক হাউস হোল্ড কিন্তু তারা দারিদ্র্য সীমার উপরে তারা আছেন। সুতরাং সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এখন কোথা থেকে এটা আসতেছে সেখানে কিন্তু আমরা দেখতেছি যে বড় ধরনের কোনো ব্যত্যয় আমরা কিন্তু দেখছি না। আপনারা দেখেন এখানে সৌদি আরব, আমরা যদি প্যান্ডেমিকের আগের সোর্সের কান্ট্রিগুলো দেখি 2018-19, সেখানে যে প্রথম 10টা ছিল এখনো কিন্তু এই যে 6 মাসে যে এত রেমিটেন্স 38%-এর বেশি আসছে সেখানে কিন্তু খুব বড় ধরনের পরিবর্তন হয় না। আমি এখানে 3টা বছর দিয়েছি, ফিসকাল ইয়ার 18-19, 19-20 এবং এই ফিসকালের যে জুলাই থেকে ডিসেম্বর। আপনারা দেখেন সৌদি আরব 1-1-1 আছে, ইউএসএ 3-3 থেকে এবার 2-এ চলে গেছে, ইউএই আচ্ছা এখানে একটু যেটা চেঞ্জ হয়েছে, মালয়েশিয়া 5 ছিল তারপরে 7 হয়েছিল, এখন সে 4 নম্বরে এসেছে। সো সোর্সিং এর দিক থেকে খুব বড় ধরনের কিন্তু পরিবর্তন দেখছি না, যেটা প্রবণতা ছিল সেটা রয়ে গেছে। একটা যেটা আমরা হিসাব করেছি যে লাস্ট কলামটা দেখেন, এটা হলো যে বাড়তি যেটা আসতেছে, বাড়তিটা কোন জায়গা থেকে আসতেছে বেশি? বাড়তিটা সৌদি আরব থেকে 30%, সৌদি আরবের অংশ হলো 23%, কিন্তু বাড়তিটা আসতেছে 30% থেকে। একটাই একটু আউটলায়ার মনে হচ্ছে যে মালয়েশিয়ার অংশ হলো রেমিটেন্স আয় 9%, এই 6 মাসে যেটা বেড়েছে তার মধ্যে মালয়েশিয়ার অংশ হলো 14% মতো। এইটাই একটু মনে হচ্ছে যে মালয়েশিয়া থেকে এই 6 মাসে গতানুগতিকতার বাইরে আরো বেশি এসেছে। এটা একটা ইন্টারেস্টিং যে এটা কেন। এখন আমরা কিভাবে এটাকে এক্সপ্লেন করতে পারি, যেটা দেবপ্রিয়ার আরেকটা প্রশ্ন ছিল। তো আমরা বেশ কিছু আলাপ আলোচনা করেছি অনেকের সাথে। একটা যেটা দেবপ্রিয় বলেছে যে রেমিটেন্স যেসব হাউস হোল্ডে যায় তাদের আয় কমে গেছে, সেটার কারণে বেশি পাঠাচ্ছে। সেকেন্ড যেটা আমাদের মনে হচ্ছে যে ইনফরমাল থেকে ফরমালে আসছে, কারণ কোভিড এর কারণে। তোমাকে একটু আটকাই, ওই যে তুমি বললে যে মালয়েশিয়া থেকে ইনক্রিমেন্টাল মানে ইনফ্লো রিলেটিভলি বেড়েছে, কি আমাদের কোনো হিসাব আছে যে 2 লক্ষ 2.5 লক্ষ লোক ফিরে এসেছে বলা হয়, তার ভিতরে
মালয়েশিয়ার লোকজন বেশি ফিরেছে কিনা, এরকম কোনো হিসাব? হ্যাঁ এটা না একটু আমার বিবেচনায় বলবো, অন্য যারা আলোচনা আসবেন তারা হ্যাঁ ওইটা হিসাবে রাখবেন। হ্যাঁ হ্যাঁ এইটা ফলো। ওনারা বলতে পারবেন হয়তো আরেকটু, যে যারা বেশি এসেছেন হতে পারে যে তারা হয়তো টাকা ওকে, নিয়ে সরি ফর এসেছেন। ডিস্টার্বিং। নো হ্যাঁ, নো তুমি নো এখন প্রবলেম। চ্যানেলস অফ ফান্ড। হ্যাঁ চ্যানেলসে আমি যাচ্ছি যে কোন চ্যানেল আমরা আলাপ আলোচনা করে একটা যেটা দেখেছি সেটা তো বললাম যে যেহেতু ডিমান্ড সাইডে একটা ক্রিয়েটেড হয়েছে, এটা যে কোনো ধরনের বিপর্যয়ের সময় হয় তখন তারা বেশি পাঠান। সেকেন্ড যেটা সেটা হলো যে অনেকেই বলছেন যে যে হুন্ডির যে একটা ইনফর্মাল চ্যানেল আছে, যেহেতু মানুষ যাতায়াত করতে পারছিলেন না সুতরাং ইনফর্মাল থেকে ফর্মালে বেশ কিছু রেমিটেন্স এসেছে। থার্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হলো 2% যে ইনসেন্টিভটা জুলাই 2019 থেকে দেওয়া হচ্ছে, তার ফলেও আমরা দেখেছি যে গত বছরও রেমিটেন্স বেড়েছে, এই বছরও। সুতরাং এইটা একটা আলাদা ক্রিয়েট করেছে, এবং বাংলাদেশ ব্যাংক জুলাই 2020-তে এই রেমিটেন্স পাঠানোকে উদ্বুদ্ধ করার জন্য তারা 5,000 পর্যন্ত ডলার এবং টাকাই হলে 5 লক্ষ টাকা, যেটা আগে নাকি $1,500 এবং 1.5 লক্ষ টাকা ছিল, এই পর্যন্ত যদি পাঠানো হয় তাহলে তারা কোনো ধরনের কাগজপত্র ইত্যাদি তারা চাইবেন না। এটাও একটা ইনসেন্টিভ হিসাবে কাজ করেছে হয়তো। ফোর্থ যেটা সেটা হলো যে বিকাশ এবং আরো অনেক প্ল্যাটফর্ম এই 2%-এর সাথে আরো 1% দিয়েছেন, তার ফলেও অনেকে পাঠাতে তারা উৎসাহিত হয়েছেন। এবং যদি ইনফর্মাল চ্যানেলের সাথে 3%-এর মতো যদি তাদের ইয়ে হয়, যেটা হওয়ার কথা না, সুতরাং সেখানেও তারা ইনফর্মাল থেকে ফর্মালে পাঠানোর জন্য বাড়তি একটা উৎসাহ পেয়েছেন। আরেকটা যেটা আমি ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টে দেখলাম এবং বেশ কয়েকজন বললেন যে এই সময় এই যে হজের সময় তারা নিজেরা হয়তো হজ করার জন্য টাকা রাখেন অথবা আত্মীয় স্বজন যারা আসবেন তাদের জন্য টাকা রাখেন, এবার সে টাকাটা লাগে নাই, সুতরাং তারা সেই টাকাটা দেশে দেশে পাঠিয়েছেন। এখন মুস্তাফিজ, তোমাকে আরেকবার জিজ্ঞেস করি, ওয়ার্ল্ড ব্যাংক এই যে হজ এফেক্টের কথা বলে, আসলে এটা কতখানি, এটার ম্যাগনিটিউড, এটার কি কোনো এস্টিমেট কোথাও হ্যাঁ আছে? এইটা আসলে আমি অপেক্ষা করব, আমাদের সৌদি আরব থেকে তাজিমুদ্দিন সাহেব জয়েন করেছেন, আচ্ছা, ঠিক আছে। হয়তো বা মানে উনি এটা একটা বলতে আমার পারেন যে প্রশ্ন এটা ছিল কত যে বড়। হজ হ্যাঁ এফেক্টের ইস্যুটা কতখানি আসলে মানে সত্য হ্যাঁ আর ইউ আর কি। রাইট দেবপ্রিয়, কারণ ওয়ার্ল্ড ব্যাংক অন্য আমি যেগুলা বললাম এগুলো কোনো কিছু অপেক্ষা বলে নাই, উল্লেখ সেই না জন্যই আমি করে বলছি। হজ হ্যাঁ, এফেক্টের কথা বললো। হ্যাঁ, সো আগাও আগাও। ওয়েদার ইট ইজ ওকে, এ ডান। বিগ বিগ ইস্যু। তারপরে যেটা আমি বলতে চাচ্ছি যে কেউ কেউ এপ্রিহেনশন করছেন যে আমাদের এই যে $5,000 পর্যন্ত নো কোশ্চেনস আস্কড এইটা যে দেওয়া হলো, এবং এবং এগুলোর সুযোগ নিয়ে আবার দেশের থেকে আবার টাকা যে ওইটা আবার রিসাইকেলড হয়ে আসছে কিনা, ব্ল্যাক মানি হোয়াইটেনিং হচ্ছে কিনা, এ ধরনের অনেকে এপ্রিহেনশন করছেন। আমরা কোনো আলাপ আলোচনায় কোনো সুনির্দিষ্ট এরকম পাই নাই, তবে বাংলাদেশ ব্যাংক কিন্তু এটাকে আগের থেকে তারা সাবধানতা অবলম্বন করেছেন এবং তারা বলেছেন যে এই যে $5,000 উপরে যদি হয় তাহলে কিন্তু কোন সোর্স থেকে তারা আর্ন করলেন, ব্যাংকের মাধ্যমে সেটা আসলো কিনা ইত্যাদি অনেক ধরনের কিন্তু রেগুলেশন তারা সেখানে করেছেন। তো আমাদের যেটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু এরকম একটা এপ্রিহেনশন আসছে, কয়েকটা জিনিস তারা চেক করতে পারেন। এক হলো যে ওই যে তারা যেসব রেগুলেশন করেছিলেন যে $5,000 বেশি যদি হয় তাহলে এই টাকাটার সোর্স কি, ইনকামের কি, তারা কোথায় কাজ করেন, এইসব নেওয়া। এবং আরেকটা যেটা সেটা হলো যে আগে যে এভারেজ সাইজ ছিল রেমিটেন্সের সেখানে তারা কোনো বড় ধরনের বিচ্যুতি দেখছেন কিনা, এটা একটা আমরা তাদেরকে আমার মনে হয় যে রিকোয়েস্ট করতে পারি। আর লাস্ট যেটা বলবো আমি সেটা হলো যে এই দেবপ্রিয়র লাস্ট কোশ্চেন যে এটা কি আগামীতে অব্যাহত থাকবে কিনা। এবং দেখেন এখানে কিন্তু জুলাই টু নভেম্বরের ফিগার আমাদের আছে মাত্র 7,000 সেখানে আমরা পাঠিয়েছি, যেখানে নাকি গত যদি 5 বছর ধরে আমি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 7.4 লাখ করে 7.5 লাখের মতো প্রতি বছর গিয়েছে। তো এইবার অবভিয়াসলি সেটা থেকে কম হবে। এখন রেমিটেন্সে সেটা অতটা হয় না, কারণ আমাদের তো 76 সাল থেকে প্রায় 1,30,00,000 গেছেন, তার মধ্যে আবার ভেতরেও আবার দেশেও চলে আসছেন, সুতরাং একটা স্টক এফেক্ট আছে, একটা ফ্লো এফেক্ট আছে। সো স্টক এফেক্টটা অনেক বড়,
যদি কমও যায় কিন্তু আগামীতে এটার ফুটপ্রিন্টটা পড়বে, সেটা আমরা একটু বলে রাখছি। সুতরাং এটা নির্ভর করবে যে আগামীতে এই ফ্লোটা আবার প্যান্ডেমিকের পরে যাবে কিনা। লাস্ট যেটা নাকি এটা হলো মান্থলি কত গিয়েছিলেন গত বছরে এই সময়টাতে, জুন জুলাইতে, এই বছর কি যাচ্ছেন দেখছেন যে এই যে বললাম যেটা 7,000 গেছে, খুব কম। লাস্টে যেটা আমি বলবো, যেটা আমার মনে হয় ইম্পর্টেন্ট, সেটা হলো যে একেবারে জুলাইতে সর্বসম্প্রতিকালে আমাদের বিবিএস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো একটা স্টাডি করেছে, খুবই গুরুত্বপূর্ণ, কস্ট অফ মাইগ্রেশন সার্ভে। এবং এইটাতে দেখা যাচ্ছে যে গড়ে বাংলাদেশ থেকে মাইগ্রেশন কস্ট হলো 4.17 লাখ টাকা গড়ে, বিবিএস এর হিসাব, যেটা নাকি $5,000। আমি একটা হিসাব করে দেখলাম যে আমাদের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে 7.5 লাখ করে গড়ে প্রতি বছর গিয়েছেন, তারা যদি এই অ্যামাউন্টটা দিয়ে থাকেন তাহলে তারা $3.7 বিলিয়ন তারা এই যে হাউস হোল্ড গুলো কিন্তু সমপরিমাণে এই টাকাটা এটার পেছনে খরচ করেছে। এবং গড়ে যদি আমাদের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় $15.5 বিলিয়ন আমরা রেমিটেন্স পেয়ে থাকি হাউস হোল্ড লেভেলে, তাহলে আপনার হিসাব করতে হবে এই $15.5 বিলিয়ন মধ্যে $3.7 বিলিয়ন তাদের কস্ট অফ সেন্ডিং গিয়েছে, মানে প্রায় 25%, হিউজ অ্যামাউন্ট। এবং দেবপ্রিয় যেহেতু এসডিজির একেবারে আমাদের এখানে নেতৃত্ব দিচ্ছেন, তিনি জানেন যে এসডিজি 10.7.1 কিন্তু বলা হয়েছে এই রিডিউসিং দ্য সেন্ডিং কস্ট। সো আমি যেটা লাস্টে যেটা আমি বলবো যে আমরা কেবলমাত্র অনেক রেমিটেন্স আসছে এই ডিবেটের সাথে সাথে আমাদের এইটাও হিসাব করা উচিত আমার হাউস হোল্ড লেভেলে নেট কত আমাদের লাভ হচ্ছে। আমার মনে হয় যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এইটা আমাদের, আমি এই প্রশ্নটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ, এটা আমাদের চিন্তা করা দরকার বলে আমি মনে করি। ধন্যবাদ দেবপ্রিয়। মুস্তাফিজ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় এইটা খুবই একটি তথ্যপূর্ণ, বিশ্লেষণধর্মী এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন একটি বক্তব্য মুস্তাফিজ দিলেন, এবং আপনারা অনেকগুলো প্রশ্ন কিন্তু তার এই তথ্য উপাত্তর এবং বিশ্লেষণ থেকে পেয়েছেন। যেমন এই যে যেখান থেকে আসছে সেটার উৎস ক্ষেত্রে সৌদি তো গুরুত্বপূর্ণ উৎস আমরা সকলেই জানি, কিন্তু মালয়েশিয়ার বিষয়টি উঠেছে। তারপরে যেটা উঠেছে সেটা হলো যে যেটা বিশ্লেষণ করে দেখালো মুস্তাফিজ যে 50% বেশি কিন্তু তারা গরিব পরিবার থেকে যায়নি, আর যারা গরিব পরিবার থেকে গিয়েছেন তাদের সংখ্যা ওই যে নিচের দিকে আমরা দেখেছি, যদি 2 গুণও ধরি মাথা পিছু দারিদ্র সীমা হিসেবে, তাহলে বোধহয় 30-40% পর্যন্ত আসে। তো বাদ বাকিটা কিন্তু সেই অর্থে প্রথাগতভাবে আমরা যেটা এসডিজি তে দরিদ্র বলি তার ভিতরে পড়ে না, এবং এমনকি কোভিড আক্রান্ত দরিদ্রের ভিতরেও পড়ছে কিনা সেটাও একটা আলোচনার বিষয়। একটা বড় বিষয় হলো যে আগামী দিন টেকসই হবে কিনা সেটাতে মানে স্টক আর ফ্লোর ইস্যু উঠেছে, যাওয়া এবং ওখানে থাকার সাথে। এবং এখনো মনে করা হচ্ছে যে যেহেতু স্টকটা অনেক বড়, আমি আগেও বলছিলাম বাংলাদেশ পঞ্চম বিশ্বে অবস্থান আছে, প্রায় 1 কোটি মানুষই তো এখন বোধহয় বাইরে। তো সেই ক্ষেত্রে হয়তো চট করে ধাক্কাটা আমরা অনুভব নাও করতে পারি। তবে সবচেয়ে শেষে যেটা বলা হয়েছে, যেটা আমার মনে হয় যে এটাই হলো ম্যাক্রো মাইক্রো লিঙ্কেজের ইস্যু, অর্থাৎ সামষ্টিক ভাবে আমরা যে অর্থ পাই তার যে সুফল, আর ব্যষ্টিক পর্যায়ে খানা পর্যায়ে মানুষের সেটা পাওয়ার সুযোগ, সেখানে যে খরচ করে তারা যায়, সেটা আমি কোথায় শুনেছিলাম যে যেই টাকা খরচ করে যায় তাদের বোধহয় 1-1.5 বছর অন্তত যায় সেই টাকাটাকে 18 মাস, 1.5 বছর যায় উদ্ধার করতেই। উদ্ধার। তার কি হবে সেহেতু 2 বছরের নিচে যদি তাকে হঠাৎ করে ফিরে আসতে হয়, তার পরিস্থিতি অনেক জটিল। তো এই সমস্ত স্যার কিছু বলতে চাচ্ছেন? I want to ask a question. স্যার আসেন, প্রফেসর রেমান তুমান আমাদের সভাপতি, আমাদের চেয়ারম্যান সিপিডি, উনি আমাদের সাথে জয়েন করেছেন। গুড মর্নিং স্যার। Before Mustafiz completes, প্রশ্ন হচ্ছে stock inflow. জি স্যার। You were mentioning stock inflow of migrants. What about stock inflow of remittances? এইটা তোমার কোনো data আছে? Because presumably if there is an increase in remittances at this particular stage, how much of it is eating into the saving stocks of migrants to in fact actually supply this? And তারপর ভবিষ্যতে কি হবে? That is this going to have any significant impact on the flow of remittances 6 months or a year from now, if in fact in this critical period they have eaten into their things? Do we have any data, or can we get any primary sourced information
from returnees or even from people in the remitting countries on this particular subject? Yes, দ্যাটস আমার মনে হয় সকলের মনে এই প্রশ্নটা আছে যে এই টাকাটা আসছে এটা আয়ের থেকে আসছে না তার সঞ্চয়ের থেকে আসছে। এই বিষয়টি আছে আমার মনে হয় যারা গবেষণা করেছেন তারা বলতে পারবেন। রিয়া এখানে গবেষণা করেছেন, অন্য অনেকেই আছেন। আমাদের ব্র্যাকের গবেষণা আছে। এগুলি আমরা জানতে পারবো। মুস্তাফিজ তুমি কি এখনই কোনো উত্তর দিতে চাও না নাকি আমি শেকেলকে না আসবো? দেবপ্রিয়, এটা আমার মনে হয় যে যারা নাকি এসেছেন আমাদের যারা আলোচনা করবেন, তুমি একটু ওনারা স্পেসিফিক্যালি এই তাদেরকে এটা এটা আমার বলতে মনে পারো, হয়। থ্যাংক ইউ জিজ্ঞেস ভেরি করো। মাচ। তাহলে আমি এখন আমি ডাকছি এখন এম.এস. শাকিল চৌধুরী, চেয়ারপারসন সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশিস। উনি ওনার এই গবেষণা কেন্দ্র এখন দেশ এবং বিদেশ মিলিয়ে যথেষ্ট এখন একটি বড় ভূমিকা পালন করে থাকেন এবং উনি আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি খুব খুশি। শাকিল চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আসার জন্য। বলুন আপনার সাম্প্রতিক অভিজ্ঞতা এই বিষয়গুলোতে। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ সিটিজেন্স প্ল্যাটফর্মকে একটা গুরুত্বপূর্ণ বিষয়কে অনেকগুলোর সাথে সামনে নিয়ে আসবার জন্য। এটি আমি কিন্তু গত আপনারা আজকের যে আলোচনার বিষয় সেটি নিয়ে এই জাস্ট কোভিড এর পরপর থেকেই যখন নেগেটিভ ফ্লো থাকবার কথা ছিল তখন যখন পজিটিভ হচ্ছে, যেমন ধরেন মার্চ মাসে আপনার রেমিটেন্সের যে ধারা ছিল 1.2 বিলিয়ন, সেটি কিন্তু এপ্রিলে কমলো, কিন্তু মে মাসে এসে 1.5 বিলিয়ন হয়ে গেল। তখন কিন্তু ক্রাইসিস আরো বেশি হওয়ার কথা ছিল। এই বিষয়গুলো নিয়ে আমরা কিছুটা চিন্তা ভাবনা করেছি, কাজ করেছি, গ্রাউন্ডসে কিছু দেখবার চেষ্টা করেছি। সৌদি আরব কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই ক্ষেত্রে। আমি তার আগে সৌদি আরবে যাওয়ার আগে আমি একটা ছোট্ট পরিসংখ্যান দিতে চাই। যেমন আপনি যে কথাটি এনেছিলেন প্রথমে, যে 2020 সাল এবং 2019 সালের মধ্যে যদি আমরা একটা মানে বছর ভিত্তিক একটা তুলনা করি তাহলে দেখব 2019-এ কিন্তু আমাদের লোক গেছে 7,160,000 জন, আর সেখানে আমি রেমিটেন্স পেয়েছি 18.35 বিলিয়ন ইউএস ডলার। 2020-এ আমাদের লোক গেছে 2,29,000 আর আমি রেমিটেন্স পেয়েছি 21.75 বিলিয়ন ইউএস ডলার। মানে এখানে একটা গ্রোথ আছে প্রায় 30-40% যে কথাটা আপনারা বলছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে এটি সাস্টেইনেবল কিনা। প্রথমে আমি বলি যে এখানে এই ফ্লোটা আমাদের কাছে মনে হচ্ছে না সাস্টেইনেবল হবে, কারণ আপনি সাস্টেইনেবিলিটিতে ইস্যু যাওয়ার আগে এই যে মানুষের সংখ্যার সাথে রেমিটেন্সের পরিমাণের যে বৈপরীত্য বা এক ধরনের একটা অসঙ্গতি, এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথম হচ্ছে যে ব্যাংকিং চ্যানেলের যে 2% একটা প্রবল ভূমিকা এখানে আছে। জুলাই মাসে যেটি করা হয়েছে বাংলাদেশ ব্যাংক, যেটা 5,000 ইউএস ডলার, বিশেষ করে মিডল ইস্টার্ন কান্ট্রির বাইরে, যেমন ইউএসএ আপনি একটা ফ্লোটা দেখেন, ইউএসএ কিন্তু 3rd পজিশন থেকে 2nd পজিশনে চলে আসছে 2020-এ। এটি একমাত্র ইউএই কে বিট করে এসছে ওই $5,000 এই সিলিং এ যাওয়ার কারণে। সেখানে কিন্তু 2nd পজিশন এখন ইউএস এর রেমিটেন্সটা হয়ে গেছে আমাদের। তো এটি কিন্তু এই 2% এর কারণে ব্যাংকে একটা বেশ বড় অঙ্কের টাকা যুক্ত হচ্ছে। আর আপনি যেটা বলছিলেন যে এটা একটা কারণ, ব্যাংকিং চ্যানেলের ছাড়া প্রাইভেট যে মানে কোম্পানির যে রেমিটেন্স যেগুলো হতো, এই যেমন ধরেন সৌদি আরব ছাড়াও আপনি যখন আমেরিকাতে যেতেন, ইউরোপের বিভিন্ন দেশে যেতেন, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যেতেন, প্রাচ্যের দেশে যেতেন, তখন যখন ফ্লাইট কানেকশন গুলো ছিল, ভিজিটার যেতেন, বিভিন্ন রকমের বিজনেস পিপল যেতেন, ওরা কিন্তু তাদের এখানে একটা বার্টার ট্রেডের মতো হয়ে যেত। এটি অত বেশি বৈধ অবৈধের প্রশ্নে আমি এখনই যাব না। যেমন ধরেন আপনার $500 দরকার, আপনি সৌদি আরবে গেছেন অথবা মালয়েশিয়াতে গেছেন, আপনি ওখানকার একজন লোকের কাছ থেকে টাকাটা নিয়ে নিচ্ছেন, আপনি দেশে সেটি দিয়ে দিচ্ছেন। এখন ওই দেওয়া এটাকে বৈধ অবৈধ না বলে বেসরকারি ভাবে বলেন। হ্যাঁ, আমি সেই হয়তো সেই কারণ আমরা কিন্তু প্রমোট করি লফুল লিভিং এবং লফুল বিজনেস। সেন্টার ফর এনভায়রনমেন্টের বড় কাজ যে বৈধ চ্যানেলে যেন রেমিটেন্স পাঠায়, এটা আমরা প্রমোট করার চেষ্টা করি। সে কারণে হাতে যে টাকাটা আসতো সেটা ওইখানে আসছে, আপনি ওখানে আসছে। এক কোম্পানির যেটা, যারা তো যখন একাধিকবার যখন দেশে একজন প্রবাসী আসতেন, তিনি কিন্তু আসার সময় সেটি নিয়েও আসতে পারতেন, সেটির আবার ডিক্লারেশনটা হয়তো ব্যাংকিং চ্যানেলে থাকতো না। এখন তিনি আসতে পারছেন না, হয়তো এই 1 বছরের মধ্যে কোনো প্রবাসী কোনো কাছের দেশ থেকে তারা 1-2 বার করে কেউ আসতেন, তো যাদের পরিবারকে নিয়মিত রেখে আসছেন, দেশে সুযোগ ছিল, বা যারা ব্যবসা করতেন ওখানে। ব্যবসায়ীর একটা সম্প্রদায় কিন্তু আপনি ইউএই বলেন, সৌদিতে বলেন, মালয়েশিয়াতে বলেন, এখানে কিন্তু আমাদের প্রবাসীদের একটি ব্যবসায়ী সম্প্রদায় গড়ে উঠেছে। এরা কিন্তু ওখানে বিভিন্ন রকমের আইটি সহ আরো বিভিন্ন জায়গাতে কাজ করছেন, বাইং হাউস করেছেন। এই তাদের রেমিটেন্স গুলো কিন্তু এখন, আগে হয়তো এটা বিজনেসের ট্রেড হয়ে যেত,
বা ঠিক ওই যে আছে। ব্যালেন্স অফ পেমেন্টের একটা কিছু হতো, ওটা কিন্তু আর এখন পেন্ডিং এ চলে আসছে। আপনি হজ এফেক্টকে কতখানি গুরুত্বপূর্ণ মনে হজের করেন? এফেক্টটা একটু গুরুত্বপূর্ণ সৌদি আরবের ব্যাপারে, কারণ সৌদি আরবে কিন্তু অন্য রকমের ট্রানজাকশন খুবই কম, মানে বিজনেস ট্রানজাকশনটা সৌদি আরবের সাথে আমাদের তেমন নেই। সেখানে যদি আপনি ধরেন 1 লক্ষ লোক যদি হজে যান, তিনি যদি বলে করেন তার প্রতিবেশীর কাছ থেকে $500 করে তিনি ওখানে নিয়ে কিছু বাজার সদাই করবেন, যেটা বৈধ তার বাইরে, মানে হজের টাকার বাইরে, সেই খরচটা কিন্তু ওখান থেকে তিনি নিতেন, নিয়ে কিন্তু তাকে এসে বাড়িতে এসে পাশের বাড়ির তার চাচা বা তার ভাতিজার ঘরে দিয়ে দিতেন। সেই টাকাটা কিন্তু এখন দিতে হচ্ছে না, ওটা আসছে বুঝলাম। আপনি সাস্টেনেবিলিটির কথা বলছিলেন, বলেন। সাস্টেইনেবিলিটির প্রশ্নে এই যে ফ্লটা, এই ফ্লতে যদি আমরা দেখি যে প্রায় 1,32,00,000 মানুষ আছেন, এই এবছরে যে নতুন লোক যাওয়ার কথা ছিল, তার মানে এটার আমরা রিটার্ন ব্যাক রেমিটেন্সটা পেতাম সামনের বছরে, সেখানে কিন্তু কমে যাবে, কারণ এই নতুন লোক যাওয়া কমে গেছে। প্রায় 5 লক্ষ লোক গত বছরের 19 থেকে 20 কমে গেছে। আবার যদি কোভিড কন্টিনিউ করে, অনেকগুলো দেশে, দু একটা দেশ হয়তো কাতার ও ওমান এই দেশগুলোতে যাবে, কিন্তু জেনারেলি কিন্তু ফ্লোটা কম থাকবে। সেই কম থাকার কারণে সাস্টেনেবিলিটির প্রশ্নটা এখানে আসবে না। আমরা এই 2% দিয়েও কিন্তু এই রেমিটেন্সের কন্টিনিউশন আমরা করতে পারবো না, যদি এটার একটা বিকল্প পরিকল্পনা যদি আমরা তাদেরকে ওখানে রাখবার ব্যবস্থাটা ভালোভাবে করতে না পারি। রাখবার ব্যবস্থা করার ব্যাপারে আমাদের দুর্বলতা কিন্তু আছে। আমাদের কাজ ধরে রাখার ব্যাপারে মিশন কেন্দ্রিক যে প্রবণতা, যে তৎপরতা, মন্ত্রণালয় থেকে যে উদ্যোগ কিছু কিছু থাকলেও এত ব্যাপক কাজ করতে হবে, সেই কাজের জন্য আমাদের সক্ষমতার অভাব আছে। আপনাকে শাকিল আরো একটু চেপে ধরে প্রশ্ন করি। বলেন। এই যে মানে টেকসই হবে না বলছেন, এই উচ্চ মাত্রার প্রবাহ, এটা কোন মাস কতদিন পর্যন্ত টিকতে পারে? কবে যে এটা দৃশ্যমান হবে মনে করেন? আমার মনে হয় কোভিড যদি চলতে থাকে, আপনার এটাকে আমি ব্যালেন্সও থাকতে পারবো না। এটা যে গ্রোথ হচ্ছে, যেটা ব্যালেন্সও থাকতে পারবো না, কারণ যাদের যে সঞ্চয় আছে এটা অস্বীকার করার উপায় নেই। আমি অনেককে ব্যক্তিগতভাবে জানি, মধ্যপ্রাচ্যের দেশে 15 বছর 20 বছর ছিলেন, কোভিড হয়েছে, পাশের বাড়িতে লোক মারা গেছে, চিন্তা করে যে মরার দরকার নাই, দেশে যাই, টাকা নিয়ে দেশে এসছে, ব্যবসা করেছিলেন, ওই ব্যাংকে রেখেছিলেন, চিন্তা করে যদি মরে যায় এই টাকা কে কোথা থেকে পাবে, বাড়িতে পাঠাই, এই ব্যবসায়ীর টাকাটাও এসছে, যারা বৈধভাবেই সব দেশে ব্যবসা করে। তো এটি আমি মনে করি কোভিড কন্টিনিউ করলে আমার মনে হয় না 3-4 মাসের বেশি আপনি এই ফ্লোটা ধরে রাখতে পারবেন, কারণ লোক যাচ্ছে না, নতুন গ্রোথ নাই, আমার নতুন কাজের সুযোগ নাই, কাজের সুযোগ বরং বিভিন্ন দেশেই সীমিত হচ্ছে। আপনি শেষ কোনো, আপনাকে আমি আবার পরে দরকার হলে নিয়ে আসবো, আপনি ব্যাখ্যাতে আপনি নিজে উদ্যোগ নিয়েও আপনি ইন্টারভেন করেন। আপনার যদি একটা পরামর্শ থাকে সরকারের প্রতি, কি হবে? প্রথম পরামর্শ হবে, অনেক লোক ফিরে আসবে, তাদেরকে একটু সাপোর্ট করতে হবে, ওখানে যারা আছে তাদের চাকরিটা যাতে ধরে রাখতে পারে, মিশন কেন্দ্রিক একটা উদ্যোগ বড়ভাবে নিতে হবে, এবং এটার জন্য মিশনগুলোকে আপনি বলছেন এই উদ্যোগ যথেষ্ট মানে শক্তিশালী না? সম্ভব নয় সব, এবং সেই সক্ষমতাও নেই আমাদের মিশনে, সেখানে আমাদের লোক বাড়াতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ওভারসিজ লেবার ডিপ্লোমেসিকে আপনি অনেক গুরুত্ব দিয়ে দেখছেন, এটা বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে শাকিল চৌধুরী। আমি তাসনিম সিদ্দিকী, প্রফেসর ডক্টর তাসনিম সিদ্দিকীর কাছে যাব, এবং ওনাদের তিনজনের কথা শেষ হলে পরে আমি ঢাকার বাইরে যারা আছেন তাদের কাছে পৌঁছে যাব। রিয়া, আপনার 10 মিনিট, বলেন কি পেলেন এই সাম্প্রতিক গবেষণা থেকে? সবার মতন আমার ভেতরেও কনফিউশন, কিন্তু তারপরে কতগুলো বিষয় তো ক্লিয়ার। আমার মনে হয় প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাকে বলতে সুযোগ দেবার জন্য, কিন্তু তারপরে যে মূল যে কথাটায় আসতে চাই সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেডিকশন সাধারণত অল্প কয়টা ইস্যুকে ধরে প্রেডিকশনটা হয়, তারা কয়েকটা বিষয় শুধু দেখে। কিন্তু আমরা জানি মাইগ্রেশন ইজ এক্সট্রিমলি কমপ্লেক্সড, এবং এইটার উপাদানগুলি এতভাবে ছড়ানো যে এটাকে সেই ধরনের প্রেডিকশনে আনা সম্ভব না। সেই 9-10-এও যখন প্রথমে বলেছিল রেমিটেন্স কমে যাবে, কিন্তু আমরা কিন্তু ঠিকই মানে ফিল্ডের অবস্থা থেকে বলেছিলাম রেমিটেন্স কমবে না। হ্যাঁ, কিন্তু এবারে আপনি কি বিশ্ব ব্যাংকের প্রাক্কলনের গুণগত মান নিয়ে প্রশ্ন করছেন? হ্যাঁ, কারণ যেটার ভিত্তিতে করে, যে কয়টার ভিত্তিতে, এটা গুণগত মান নয়, মডেলিং করতে হলে, কাজ করতে হলে ওভাবেই করতে হয়, সবগুলো ইস্যু ধরা যায় না, কিন্তু সেখানে কোয়ালিটেটিভ ডেটা দরকার থাকলে এটা তারা বুঝতে পারতেন। এবং এবারে কিন্তু আমাদের মনে হয়েছিল যে রেমিটেন্স কমবে, কিন্তু তারপরেও রেমিটেন্স কমেনি, বরং
একটা পর্যায়ের পরে বেড়ে গেছে, এইটা একটা অবশ্যই একটা প্রশ্ন। কারণ এই পর্যায়ে তো রেমিটেন্স সাইক্লিক হওয়ার কারণ নেই, কারণ এখন তো ইনকাম চলে গেছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা যেই মানে মোটামুটি যেই সার্ভে গুলো করেছি তাতে আমরা দেখছি ওখানে কাজ নেই অধিকাংশ মানুষের। যারা কিছুটা মানে ভালো চাকরিতে আছেন, ফর্মাল সেক্টরে আছেন, তাদের কাজ আছে, অধিকাংশের কাজ নেই। তারা ওখানে বাংলাদেশ থেকে টাকা নিচ্ছেন, নিয়ে তাদের ওইখানকার খাওয়া পড়া চালু রাখছেন অনেকে। অর্থাৎ আমাদেরকে চিন্তা করতে হবে একটা ব্যবসায়ী ক্লাস, একটা মানে ভালো ফর্মাল সেক্টরে কাজ করা ক্লাস, আরেকটা হচ্ছেন যারা একেবারে কনস্ট্রাকশনের নিম্ন পর্যায়ে ইত্যাদিতে নিয়োজিত রয়েছেন, তাদের রেমিটেন্স আমি বলবো অধিকাংশ সংখ্যার দিক থেকে তারাই বেশি, এবং তাদের দুরবস্থাটা কিন্তু এই রেমিটেন্স ঊর্ধ্বগতির সাথে একেবারেই অসামঞ্জস্যপূর্ণ। আমি এটা শুরু করব এখান থেকে যে আমরা যখন এইসব পরিবারগুলোকে ইন্টারভিউ করলাম যে মানে এখন কি অবস্থা, সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে 61% পরিবার কোনো রেমিটেন্স পাচ্ছেন না, 61% পরিবার রেমিটেন্স পাচ্ছেন না, 39% পরিবার রেমিটেন্স পেয়েছেন। সেটা কোন সময়টা? এপ্রিল, মে, জুন, এই 3 মাসটার সময়। হ্যাঁ, পরবর্তী বিষয় এটা নাও প্রযোজ্য হতে পারে, কিন্তু ওই 3 মাসে যখন রেমিটেন্স পাচ্ছেন, সরি জুলাই। প্রফেসর তাসনিম সিদ্দিকী, আপনাকে একটা ফলো আপ কোশ্চেন দিই রিলেটিং টু মুস্তাফিজের আগের প্রেজেন্টেশন। সেটা হলো মুস্তাফিজ দেখাচ্ছিল যে 50-60% মানুষই হলো নন পুয়ার হাউস হোল্ড, তারা সেই অর্থে গরিব না। আপনি যে হাউস হোল্ড গুলোর কথা বললেন যারা রেমিটেন্স পায়নি, তারা কি গরিব পরিবার নাকি অগরিব পরিবার? এই যে যারা রেমিটেন্স পাচ্ছেন না, এটা ঠিক ওই মানে পভার্টি লাইনের কোথায়, এটা দিয়ে আমরা কিন্তু এখনো এটার বিচার করিনি। আমরা যেটা দেখেছি যে এই যে মানে যারা মূলত ফর্মাল সেক্টরে কাজে আছেন তারা কিন্তু রেমিট করতে পারছেন। আর এইটার একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে জেন্ডার একটা টুইস্ট এখানটায় আছে। জেন্ডার টুইস্টটা কোথায়? সেটা হচ্ছে যে নারীরা রেমিট করতে পারছেন, পুরুষরা কম পারছেন। কেন? কারণ যেই প্রফেশন গুলোতে আমরা নিচ্ছি, আমরা কিন্তু যারা মোটামুটি ভাবে একটু সচ্ছল ওদেরকে কিন্তু আমাদের এই ডেটা সেটের বাইরে। হ্যাঁ, এটার ভেতরে আমরা যাদেরকে দেখছি, ওই মুস্তাফিজ ওনার প্রসঙ্গে কথা বলতে গেলে আরো অনেকগুলো কথা বলতে হবে, আমি সেটাই না যাই। কিন্তু আমি এখানটায় শুধু বলবো যে 70% পুরুষ অভিবাসীরাই রেমিট করতে পারেননি ওই সময়টা 4 মাসে। আর নারী অভিবাসীরা করতে পারছেন। কেন? নারী অভিবাসীরা গৃহকর্মে নিয়োজিত, যারা গৃহকর্মে নিয়োজিত, যারা হোম বাউন্ড, তাদের চাকরি কিন্তু যায়নি। চাকরি গেছে কাদের? যারা হচ্ছে মানে লিভ আউট ডোমেস্টিক ওয়ার্কার, যারা অল্প কিছু এখন আছেন, আর ক্লিনিং বা এসব সেক্টরে যারা কাজ করেন তারা রেমিট করতে পারেননি। ঠিক আছে, কনস্ট্রাকশন বা ওইসব সেক্টরে যারা কাজ করছেন তারা রেমিট করতে পারেননি। কিন্তু যাদের বেতন কমিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ফর্মাল বিভিন্ন সিকিউরিটি গার্ড বা এসেনশিয়াল সার্ভিস যেগুলো করার ক্ষেত্রে কাজ করছেন, তারা রেমিট করছেন। তাহলে এটার ভিজাভি যদি আমি বড় মাপে কেন রেমিটেন্স এত কি করে বাড়ছে, এটা কিন্তু আমার মনে হয় এখন সময় এসছে একটা মেজর অ্যানালিসিসের। আমরা আমাদের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে যেটুকু বুঝতে পেরেছি, সেটা প্রথম আমাদের কাছে মনে হচ্ছে 2% ইনসেন্টিভ কাজ করেছে। সেটা অভিবাসীর ক্ষেত্রেও কাজ করতে পারে, বাইরের অন্যান্যদের ক্ষেত্রেও যারা অভিবাসী নন, যেটা সন্দেহ করা হচ্ছে অনেকেই টাকা পাঠিয়ে এটাকে আবার আনছেন, কালো টাকা সাদা করার চেষ্টা আমাদের দেশে থাকে, সেটা এখানে হতে পারে। সেটা আমাদের আপনাকে জিজ্ঞেস করি, বাংলাদেশে এখন কালো টাকা সাদা করার জন্য সরকারি সুবিধা এত দেওয়া হয়েছে যে এরপরে কষ্ট করে বাইরে দিয়ে টাকা কেন আনতে হবে? জি, এটা আমাদের ইয়ে নয়, কিন্তু আমি বলবো যে আমাদের যেটা মনে হয়, আমাদের কাছে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভিসা পারচেজ কস্ট। আমরা যে এই যে ভিসাগুলো কেনা বেচা হয়, এই যে 5,000 টাকার হিসাব আমরা দিলাম, 5,000 টাকার ভেতরে ভিসা কিনতেই কিন্তু চলে যায় $3,000 মতো। তাহলে ওই $3,000 যদি আমরা ধরি যে 7 লক্ষ হওয়ার কথা, সেখানে এবছরে অভিবাসন হয়েছে প্রথম 3 মাসে 1,81,000, আর পরবর্তীতে মিলিয়ে 1,83,000 মতন গত বছরে মাইগ্রেট করেছে। তাহলে 1,83,000 যদি আমি 7 লক্ষকে গতবারের টাকেই যদি বেঞ্চমার্ক ধরি, তার থেকেই তাহলে 5 লক্ষের মতন ভিসা আমাকে পারচেজ করতে হয়নি।
একদম স্ট্রেট ভিসা যদি পারচেজ করতে না হয় তাহলে আমি তো এটা উচ্চারণও করতে পারবো না, 155 কোটি টাকা শুধু ওখান থেকেই বাদ হয়ে যায় যদি ওই 5 লক্ষ লোকের ভিসা পারচেজের যে ব্যাপারটা। কিন্তু এটা একটা, হ্যাঁ, এটার পাশাপাশি যদি আমরা দেখি আমরা কিন্তু ওই টাকা বিদেশ থেকে তখন দেশে আসার সুযোগ হয়, তাই আপনি বলছেন আমরা এই লিকুইডিটি বাড়লো। আগে ডিমান্ডটা ছিল হুন্ডির উপরে, কারণ রিক্রুটিং এজেন্সিরা বাংলাদেশ থেকে আউটওয়ার্ড রেমিট করতে পারেন না বিধায় তারা ওই টাকাটা ওই হুন্ডির মারফতে জড়ো করে সেখান থেকে দেন। তাহলে ওই টাকাটা এখন ফর্মাল চ্যানেলে এসছে, তো আমাদের হয়তো এবার বুঝতে পারবো কতটা টাকা ফর্মাল চ্যানেলে আসছে, এটারই বরং একটা স্টাডি হতে পারে। দ্বিতীয় ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে, আমি যখনই ব্যাংকারদের সাথে কথা বলেছি আগে প্রত্যেক সময় তারা আমাদের জানিয়েছেন যে ট্যাক্স পলিসির কারণে আমাদের একটা আন্ডার ইনভয়েসিং হয়, সেই আন্ডার ইনভয়েসিংটাও কিন্তু হুন্ডি দিয়ে ভরে। তো এখন এই আন্ডার ইনভয়েসিংটা যদি আমরা মনে করি যে গত বছরে আমার ব্যবসা বাণিজ্য কাঁচামাল আমদানি এগুলো কোন পর্যায়ে ছিল, ডেফিনেটলি ওগুলো খুব কম পর্যায়ে ছিল, তাহলে সেইখানে আন্ডার ইনভয়েসিং করার প্রয়োজনটা পড়েনি, তাহলে সেখানেও কিছু টাকা বেরিয়ে এসছে। এটা ইকোনমিস্টদের দায়িত্ব, এগুলো খুঁজে বের করতে পারবেন তারা, এটার যোগ্যতাটা আমাদের নেই, কিন্তু জিনিসটা ধরিয়ে দিতে পারছি। তৃতীয় আরেকটা বিষয় আসি, বাংলাদেশে যে গোল্ড আসে তার মানে একেবারে 99%ই হচ্ছে স্মাগলড, তাই না? তাহলে এই যে স্বর্ণ চোরাচালান, এই স্বর্ণ চোরাচালানটাও গত বছরে কিন্তু একেবারেই স্থগিত ছিল। তাহলে এই টাকাগুলো কোথায়? এই টাকাগুলো কিন্তু সমস্তই আবার তাহলে যেহেতু ডিমান্ড নাই হুন্ডির বাজারে, এগুলো ফর্মাল চ্যানেলে আসবে। তো এবং সেটাই আমাদের কাছে মনে হচ্ছে। কদিন টিকবে মনে করেন আপনি? এই প্রবাহ কতদিনে নিঃশেষিত হয়ে যাবে? এটা বাংলাদেশের ব্যাপারটা কিন্তু খুবই খুবই আমি বলবো আনপ্রেডিক্টেবল সব সময়। তো সেরকম এই পর্যায়ে যদি আমরা জানি যে এবারে অভিবাসন ঘটেছে মাত্র 1,83,000, তাহলে এখানে একটা মানে আমাদের ফ্লোর অসুবিধা আছে, কিন্তু স্টক যেটা রয়েছে সেখান থেকে ফিরে এসছে 3,85,000 ফর্মালি, ইনফর্মালি ফিরে এসছে আরো 1.5 লক্ষের মতন, যার ফলে এখানটা প্রায় ধরা হচ্ছে 5 লাখের মতন লোক আসলে দেশে ফিরে এসছে। তারপরে যেতে পারেনি তাদের সংখ্যাও অনেকটা আছে যারা সর্বশান্ত হয়ে দেশে আছেন। তো আপনি যদি আমি আপনাকে আপনাকে 5 লক্ষ ফিরে এসেছে আপনি বলছেন? এটা বলা হচ্ছে, আমি এটা আমি যতদূর দেখেছি সরকারি হিসাবে 1 লক্ষ সামথিং, না, সরকারি স্টাডিতে 2 লক্ষ সামথিং, আপনি 5 লক্ষ বললেন। না, আমি সরকার বলেছেন 3,26,000, সরকারের লেটেস্ট ডেটায় 3,26,000 ফিরে এসছে। এবং আমরা বলছি না, বিভিন্ন ফোরামে যখন কথা হয় বলে যে এর বাইরেও ফিরে আসা আছে, এবং এটাকে ধরা হচ্ছে 5 লক্ষের মতো একটা, এটা মানে ধরা। আমি আগাবো নিয়ে বলেন, হ্যাঁ শেষ করেন একটু, আমি আপনাকে আবার পরে নিয়ে আসবো। আমি শেষ করবো সেটা হচ্ছে যে এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের কখনোই ভাবা উচিত নয় রেমিটেন্সের ঊর্ধ্বগতি মানে অভিবাসী ভালো আছেন। এই অভিবাসী পরিবারগুলোকে দেখা গেছে খাদ্য তারপরে কমিয়ে, মাছ মাংস কমিয়ে বিভিন্নভাবে তারা তাদের সাস্টেনেন্স মেনটেন করছেন। সেক্ষেত্রে ডিস্ট্রেসড মাইগ্রেন্ট ফ্যামিলিগুলোর জন্য যে ওয়ান টাইম ক্যাশ গ্রান্টের কথা বলে হয়েছিল এবার দেওয়া হয়নি, কিন্তু আমরা যেন একটা এমার্জেন্সি গাইডলাইন তৈরি করি, সেখানে এই যে মাইগ্রেন্টরা এর বাইরে এটা ভাবনা থেকে বের হই, মাইগ্রেন্টের ভেতরে যে ওখানে গিয়ে টাকা পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না, এদের সংখ্যা যেহেতু প্রায় 32% মতন, সেই মানুষগুলোর অর্থনৈতিক পারিবারিক অবস্থা যাই থাক, এদের আলটিমেটলি যে দারিদ্রায়ন ঘটে সেটা মাথায় রেখে তাদেরকে এইসব প্যাকেজের ভেতর সোশ্যাল সেফটি নেটের ভিতরে আনতে হবে। ধন্যবাদ রিয়া আপনার কথার জন্য। আমাদের এসডিজি দৃষ্টিভঙ্গি থেকে এই কথাগুলো কি আমরা প্রত্যাশা করি যে ওই মানুষগুলো এখন পুষ্টিহীনতায়, বেকারত্বে এবং অন্যান্য অনির্দিষ্ট জীবনের ভিতরে আছেন। আমার কাছে এখানে চ্যাট বক্সে দেখছি কামরুল হাসান বলছেন আমাকে কিছু বলার সুযোগ দিবেন কি, মালয়েশিয়া থেকে ছুটিতে আসা প্রবাসী, খুবই অসহায়। আজকে আমরা 25,000 প্রবাসী মানবেতর জীবন যাপন করছি, আমাদের হয়ে কেউ কথা বলার নাই, আমি আপনাকে আপনার মাধ্যমে সুযোগ করে দেন। আমি আর 25,000 প্রবাসী হয়ে কথা বলতে চাই। আমার কাছে আপনার সাউন্ড আসতেছে না, শুধু ভিডিও আসছে, দয়া করে আপনার কথা শুনতে হবে, একটু সুযোগ করে দেবেন, সাউন্ড সিস্টেম ঠিক করে দেন। কামরুল হাসান বলছেন, অব্র প্লিজ ওনাকে একটু কানেক্ট করার চেষ্টা করেন, আমি রেডি করে আমাকে জানিয়েন। এটা আমি চেষ্টা করতেছি স্যার। হ্যাঁ, আমি একটু কথা বলছেন সুইজারল্যান্ড এমবাসি,
থেকে I think usually migrant workers take some time to remit that money and do not contribute the same year they go abroad. There is 77 lakhs migrants who went abroad in 2019 have contributed to the remittance flow in 2020. উনি বলছেন আসলে it's a backlog effect আসছে বলে উনি বলছেন। আমি আসবো আপনাদের সকলের কাছে অনুমতি নেই। আমরা তো 3 বিশেষজ্ঞের কথা শুনলাম। আমি এখন নিয়ে আসি আমাদের সাথে তাজামুল চৌধুরী, উনি আমাদের ইসলাম চৌধুরী আমাদের সাথে যুক্ত হয়েছেন। উনি একজন পেশার ব্যবসায়ী, সৌদি আরবে বহুদিন ধরে আছেন। আমি চৌধুরী সাহেবকে জিজ্ঞেস করতে চাই, আপনি যে 3 জনের বক্তব্য শুনলেন, এটা থেকে বাস্তবতার সাথে আপনার ওখানকার বাস্তবতা মিলছে কিনা? এই টাকাগুলোর উৎস কি এবং এগুলি যে মানুষগুলো আছে তাদের পরিস্থিতি কি এবং কতদিন এটা টেকসই হবে বলে মনে করেন? তাজামুল সাহেব বলেন। আপনি মাইক্রোফোনটা খুলে নেন, আপনার মাইক্রোফোনটা বন্ধ আছে। তাজামুল সাহেব সৌদি আরবে থেকে কথা বলছেন। হ্যাঁ, আপনি ওনার মাইক্রোফোনটা আনমিউট করে দেন। হ্যাঁ, ঠিক আছে, তাজামুল সাহেব বলেন। থ্যাংক ইউ। আপনাকে শুনতে পাচ্ছি না তাজামুল সাহেব, আপনাকে শুনতে পাচ্ছি না। আপনার মাইক্রোফোন অন আছে কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি না। ওনার মাইক্রোফোনটা ঠিক করেন, আমি অন্য আরেকজনকে ডাকি। এখানে কি শহীদুল ইসলাম সুজন সাহেব আছেন নাকি? উনি সৌদি আরবে থেকে ফিরেছেন। সুজন সাহেব আছেন নাকি? শহীদুল ইসলাম সাহেব জয়েন করেছেন। শহীদুল ইসলাম সাহেব আছেন? হ্যাঁ, বলেন। আপনি তো শুনছিলেন এই যে 3 বিশেষজ্ঞের কথা, আপনার সাথে এটা কি বাস্তবতার সাথে কতখানি মিলছে বলেন? আপনি কবে ফিরলেন? জি, অনেকখানি মিলছিল। হ্যাঁ বলেন শহীদুল ইসলাম সাহেব, আপনি কোথা থেকে বলছেন এখন? আমি এখন কুমিল্লা থেকে বলছি। কুমিল্লা থেকে বলছেন, বলেন আপনি কবে ফিরে আসলেন এবং কি পরিস্থিতিতে ফিরলেন? ভিডিওটা একটু ওপেন করা যাবে? ভিডিওটা শহীদ সাহেবের ভিডিও আপনাকে দেখা যাচ্ছে, কুমিল্লা থেকে বলছেন, বলেন শহীদ সাহেব। জি, আমি বিগত 4 মাস আগে অর্থাৎ সেপ্টেম্বরের 7 তারিখ দেশে আসছি। কেন আসলেন? আসছিলাম আসলে আমি 15 বছর রানিং সৌদিতে ছিলাম, সৌদিতে রিয়াদে। এখন এই যে সাম্প্রতিক কালে এত কম লোক যাচ্ছে কিন্তু টাকা বেশি আসছে, এটার ব্যাখ্যা কি আপনার কাছে কিছু আছে? এটা কি এই ওরা না শেষ সঞ্চয় করে পাঠাচ্ছে, এরকম কি মনে হয়? না না, এরকম কিছু না। আসলে ওই যে বর্তমানে সরকার 2% করে দিতেছে, ওইটাই মেইন কারণ। এইটাই মেইন কারণ আপনি মনে করেন? এবং এইটাতে কতদিন এটা অব্যাহত থাকবে, মানে এই সুযোগ ইতিবাচক প্রবণতা থাকবে মনে করেন আপনি? এটা আসলে সরকার আমাদেরকে সুযোগ সুবিধা, অর্থাৎ আমরা না, আমি তো এখন বর্তমান দেশে, যারা বাহিরে আছে, প্রবাসে আছে, ওদেরকে 2% দেওয়া থাকলে, আর যে হুন্ডিতে কিছু লেনদেন করে হুন্ডি ব্যবসায়ীদের প্রতি দেশে অনেক আছে, ওখানে আমরা যারা ছিলাম আমাদের প্রতিনিয়ত ওরা পুশ করে আমাদের কাছে আসি, বলে যে 2% সহকারে আমরা দিব, তোমরা হুন্ডিতে লেনদেন করো। আমরা কোম্পানির অফিসে আমাদের বাসা আসি, ওরা গাড়ি নিয়ে আমাদেরকে বলে। তো আমরা অনেকে দেয় না, অনেকে আবার দেয়। তো এগুলো আস্তে আস্তে যদি কন্ট্রোল হয়, শেষ হয়, তাহলে বাড়তে থাকবে রেমিটেন্স ইনশাআল্লাহ, এটাই আশা করি। আর যারা ফিরে এসেছেন তারা কেমন আছেন? যারা ফিরে এসেছেন তারা তো আসলে হঠাৎ করে ফিরে এসেছে, যেমন আমিও হঠাৎ করে ফিরে এসেছি। আমার আশা ছিল আরো কয়েক বছর করব। তো তারা হয়তো অনেকে ভালো আছে, অনেকে হয়তো আবার কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করতেছে এমন। আচ্ছা, তো এই সরকারের থেকে কোনো এর ভিতরে কোনো সাহায্য সহযোগিতার ব্যাংক ঋণ ইত্যাদি আপনারা কি চেয়েছিলেন? জি, আমি প্রবাসী ব্যাংকে গিয়েছিলাম, কুমিল্লাতে গিয়েছিলাম। ওরা বলে না, আমার বাড়ি আসলে হোম 14 গ্রাম। আমি ফেনীতে গিয়েছিলাম, আমি তেমন সারা পাই নাই। আমি ওখান থেকে নিরাশ হয়ে আবার ফিরে আসি আমার টুকটাক যা ছিল তা দিয়ে আমি কিছু শুরু করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ শহীদ সাহেব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, এতে আপনার কামনা করি। থ্যাংক ইউ। তাজামুল সাহেবের কি মাইক্রোফোন চালু হয়েছে? বলেন। তাজামুল সাহেব, আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি বের হয়ে গিয়ে আবার ঢোকেন। আপনি বের হন, বের হয়ে আবার আসেন। আমাদের এখানে ফিরে এসেছেন আরেকজন আলমগীর হোসেন সাহেব আছেন? গালফে থেকে এসেছেন ফিরে আলমগীর হোসেন সাহেব আছেন নাকি? আর এখানে কামরুল হাসান সাহেব, ওই যে মালয়েশিয়া থেকে ফিরেছেন, কামরুল সাহেবকে একটু দেন তো অভ্র।
মোহাম্মদ জসিম মালয়েশিয়া ছুটিতে আসছিলাম, কথা বলতে চাই। আপনাকে দিতে জসিম সাহেব একটু দাঁড়ান, আমি কামরুল সাহেবকে পেয়েছেন? কামরুল হাসান সাহেব আছেন আপনি? কামরুল হাসান আমি আছি ইনশাআল্লাহ, আমিও ওনার সাথেই প্রবাসী ছুটিতে আসি। আচ্ছা, বলেন জসিম সাহেব, বলেন। কবে আসলেন, কেন আসলেন, কি ভবিষ্যৎ কি? ওকে, আসসালামু আলাইকুম। আসলে আমি ছুটিতে আসি জানুয়ারি মাসেই, করোনার আগে আসছিলাম, 23 তারিখে ছুটিতে আসি। দীর্ঘদিন মালয়েশিয়াতে ছিলাম, তো সেই ক্ষেত্রে বাবা মাকে দেখতে দেশে আসলাম। তা আমরা যখন আসছিলাম তখনই আসলে কোনো প্রাবুদ ছিল না, করোনা ভাইরাসের প্রাবুদ ছিল না। তো সেই কারণে আমরা আসলে লকডাউনে পড়ে গেছি। মালয়েশিয়ারও লকডাউন ছিল দীর্ঘ, এই যে 1 বছরই আনুমানিক হচ্ছে যে আমরা লকডাউনে আছি, আর যেতে পারিনি। তো বিভিন্ন রাষ্ট্রে, প্রত্যেকটা রাষ্ট্রেই গিয়েছে, সৌদি আরব, ওমান, কাতার, সব রাষ্ট্রেই ফিরিয়ে নিয়েছে, শুধু মালয়েশিয়া সরকার আমাদেরকে এখনো ফিরিয়ে নেয়নি। আমরা তো খুব হতাশার ভিতরে আছি, যেহেতু আমরা কিছু অল্প ইনকাম করে বাংলাদেশের ছুটিতে আসছি, আসার পরে সেই টাকাগুলো শেষ হয়ে গেছে। তো আমরা আজও ওখানে আর ব্যাক করতে পারিনি। আমরা অনেক রেমিটেন্স, আমাদের একটা ভালো একটা জসিম সাহেব, আমি আপনাকে জিজ্ঞেস করি, ওই যে একটু আগে দেখালেন গবেষকরা যে সাম্প্রতিক যেই টাকাগুলো এসছে তার ভিতরে তুলনামূলকভাবে বেশি এসছে মালয়েশিয়া থেকে। তো মালয়েশিয়া থেকে এই বেশি টাকা আসার কারণ কি? বেশি টাকার আসলে আমাদের একটা বড় একটা শ্রমবাজার মালয়েশিয়া, যে একটা বড় একটা, আমি মনে করি যে সৌদি আরবের পরেই হলো মালয়েশিয়া শ্রমবাজার। এই সময় কেন আগের চেয়ে বেশি আসলো? এই সময় কেন আগের চেয়ে বেশি? এই সময় আসলে একটা প্রণোদনা প্যাকেজ আমাদের সরকার করেছে, যে টাকা ব্যাংকে পাঠালে কিছু টাকা দেয়, 2000 টাকা বা এরকম একটা প্রণোদনা সিস্টেম করেছে, এই কারণে। আর বেশিরভাগই অনেকের যে অর্থগুলো ছিল এই করোনার কারণে, মানুষের সমস্যা, ফ্যামিলিতে অনেক পার্বত ছিল, খরচটা তো আসলে ওখানে না জমা এই জিনিসটা ফ্যামিলিকে পাঠাইছে। যেমন কথার কথা, আমারও আত্মীয় স্বজন যারা আছে তাদের বলছি যে আমার খুব অসহায় জীবনযাপন করছি, কিছু টাকা পাঠাও। তারা হয়তো ওই ক্যাশ কেবিল না করেই বাংলাদেশে মুভ করতেছে, যে টাকাগুলো পাঠায়, তারা অসহায় অবস্থায় আছে। আর বেশিরভাগ ত্রাণ, আপনার অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এই প্রবাসীরাই কলম অনেকগুলো করে থাকে। তার জন্য রেমিটেন্সটা অতি আংশে বেড়ে গেছে। আমাদের প্রবাসীর মায়া মমতাটা অনেকটা বেশি। অনেক ধন্যবাদ জসিম সাহেব। এখন আপনি একটা প্রশ্ন জানার, টাকা বিদেশে ফেলে এসেছেন, আপনি তো চলে এসেছেন ছুটিতে, আপনার কিছু কি ওখানে রয়ে গেছে টাকা পয়সা? না, আমার অ্যাকাউন্টে আছে কিছু টাকা, আমি উঠাইতে পারতেছি না। কত টাকা? না, টাকার পরিমাণ দরকার নাই, টাকার পরিমাণ দরকার নেই, আপনি উঠাতে পারতেছেন না, এটি বোঝা যাচ্ছে। ঠিক আছে, উনি বলছেন ওনার টাকা আছে, উনি উঠাতে পারছেন না, ফিরে না যেতে পারলে এটা অনিশ্চিত হয়ে যাচ্ছে। এটা আপনাকে ধন্যবাদ জসিম সাহেব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি এখন কোথা থেকে বললেন কথা? আমি বাংলাদেশ থেকেই, বাংলাদেশে আছি। বাংলাদেশ কোথা থেকে? সাভার থেকে। সাভার থেকে বলছেন, অনেক ধন্যবাদ। আমি আবার আমার আলোচকদের কাছে ফিরে আসি। আমি আরেকটু কথা বলতে চাচ্ছিলাম যে খুব দ্রুত 1 মিনিট বলেন, তাড়াতাড়ি, আরো অনেকে আছেন। হ্যাঁ, আমার এখানে 86 জন মানুষ এখন অপেক্ষায় আছেন, বলেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে সরকারের কাছে, যে আমরা যারা ছুটিতে আসছি খুব অসহায় জীবনযাপন করতেছি, আমাদের যদি কূটনীতিক ভাবে প্রচেষ্টা করে আমাদেরকে আবারও ফিরানো যায়, তাইলে মনে হয় যে আরো রেমিটেন্স বাংলাদেশে আসবে। আমরা খুব অসহায়ের ভিতরে জীবনযাপন করতেছি, অনেকে কান্নাকাটি করতেছে। আমরা 25,000 পরিবার নিয়ে কথা বলতেছি, যে যারা ছুটিতে আসে। আমি মন্ত্রণালয়ে গিয়েছিলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলাম, এম্বাসিতেও গিয়েছিলাম, তাদের দুয়ারে দুয়ারে হানা দিয়েছি যে আমাদেরকে একটা ব্যবস্থা করে পাঠান, আমরা আমাদের কর্মজীবনে ফিরে যেতে চাই। আমরা ওই দেশে নেভি ভায়ার করে আসছি, টাকা পয়সা দিয়ে আসছি, আমরা বৈধভাবে আসছি। আমরা শুনতেছি যে কলিং নিয়ে তারা তালবাহানা করতেছে, কিন্তু আমি চাই যে যারা ছুটিতে আসছে তাদের যে অগ্রাধিকার দিতে চাই। রাষ্ট্রের কাছে আমরা একটাই চাই যে আমাদেরকে সসম্মানে আমাদের কর্মস্থানকে ফিরে দেওয়ার জন্য। আমি আকুতি মিনতি করছি যে সবার কাছেই, যে এই যে 25,000 পরিবারের কান্নাটা খুব কষ্টে লাগতেছে, মানুষ দেখতেছে না যে কতটা কষ্ট, অসহায় আছে এই পরিবারগুলো। আমি চাই রাষ্ট্রের কাছে যে কূটনীতিক ভাবে মালয়েশিয়া সরকারের সাথে কূটনীতিক প্রচেষ্টা করে আমাদেরকে যেন নিয়ে যায়। একটা কথা মনে রাখবেন যে প্রত্যেকটা সেক্টর চলে যাচ্ছে, স্টুডেন্ট যাচ্ছে, তারপরে আপনার প্রফেশনাল যাচ্ছে, ওই দেশে ম্যারিট ভিসা তারা যাচ্ছে, শুধু থমকে আছে আমরা সাধারণ ওয়ার্কার। আমরা ওদের কোয়ারেন্টাইন মেনে, স্বাস্থ্যবিধি মেনেই আমরা ওই দেশে যেতে চাই। আমাদেরকে প্লিজ বাঁচান, আপনারাই পারেন। খুব পরিষ্কার,
আমার সাথে এখন সমস্ত সাংবাদিক ভাই বোনেরা আছেন, ওনারাও খুব পরিষ্কারভাবে আপনার কথা শুনেছেন যে বৈধভাবে যে শ্রমিকরা গেছিলেন ছুটিতে, যারা এখানে এসেছেন, এই 25,000 পরিবারের বৈধভাবে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রাজনৈতিক উদ্যোগ নিয়ে তাদের আবার ফেরত পাঠানো খুবই জরুরি হয়ে গেছে, নাহলে তাদের পরিস্থিতিও এখানে বিভিন্নভাবে সংকটের ভিতরে আছে। অনেক কষ্ট, খাবারও নাই, খাবারও পাচ্ছি না আমরা, জানেন 25,000 লোকের খাবারও কষ্ট, সরকার একটা অনুদান পর্যন্ত দেয় না আমাদের। দেখেন অনেক জায়গায় অনুদান চলে, কিন্তু আমাদের প্রবাসীর কারণে কাউরে একটা টাকা অনুদানও দেয় না, ব্যাংক থেকে গেলে আরো দূর দূর করে তাড়িয়ে দেয়, আমরা ব্যাংকে ঋণও পাচ্ছি না। এই যে এত অনুদান দিয়েছে, এত রেমিটেন্স পাঠাইছে আমাদের যে এই মাসও, তারপর আমাদের কেউ হাত বাড়ায় 5 কেজি চাল দেয় না। আমার দুঃখের সাথে বলতে হয় যে আমরা বাংলাদেশে বসবাস করি, কেন আমরা এত অবহেলিত। 1 কেজি চাল যদি আমাদের দিত প্রবাসীদের, তাইলে মন্ডারে বুঝাইতাম যে না, আমাদের এই রাষ্ট্রে আমাদের জন্য আপনার সাথে সহমর্মিতা শতভাগ, এবং আপনারা যারা শুনছেন তাদের নিঃসন্দেহে তাদের মন এবং এই হৃদয়ে আপনার এই কথাতে নিঃসন্দেহে ভারাক্রান্ত হবে যে যেই মানুষগুলো আমাদের জন্য এইরকম ভাবে বৈদেশিক মুদ্রা অর্জন করে, যাদের নিয়ে আমরা বিভিন্ন ভাবে গর্ব করি দেশের উন্নতি হিসেবে, সেই মানুষগুলোর এই বর্তমানে এই পরিস্থিতি নিঃসন্দেহে একটি মানে অবাঞ্ছিত একটা অবস্থার ভিতরে আছে, এবং সরকারি প্রণোদনা, ব্যাংকের ঋণ, এবং আপনি যেটা বললেন যে সরকারি চাল এবং অন্যান্য সুযোগ সুবিধা কিছুই এবং সেটার ভিতরে আরেকটা কথা স্যার, আরেকটা কথা সংযুক্ত করতে চাই, ওনারা ঋণ দিবে অনেক পাহাড় পরিমাণ শর্ত দেয়, যেটা আমাদের গরিবের, আমরা সকলে জানি, এইটার ব্যাপারে আমাদের ধারণা আছে। আমি আপনাকে অনেক ধন্যবাদ জসিম সাহেব, থাকবেন, আপনার প্রয়োজনে আরো আমরা আপনার এটার ব্যাপারে আমরাও একমত স্যার। হ্যাঁ, আপনারাও একমত, তাই তো? কে বললেন এটা? শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। আমি এখন নিয়ে আসি শরীফুল ইসলাম সাহেব, ব্র্যাকের প্রোগ্রাম হেড মাইগ্রেশন। শরীফ সাহেব আছেন না? জি, ধন্যবাদ। শরীফুল হাসান সাহেব আছেন, উনি ব্র্যাকে আমাদের যে মাইগ্রেশন ইউনিট আছে সেটার প্রধান। ওখানে প্রচুর পরিমাণে স্যার আমি আছি না, একটু আপনাকে পরে আনবো। আমি শরীফ সাহেবের কথা শুনে নিই। ওনারা গবেষণা করেছেন, ওনারা রিটার্নিং মাইগ্রেন্ট যারা ফেরত এসেছেন তাদের বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়েছেন, অন্যান্য দক্ষতা বৃদ্ধি প্রোগ্রাম ওনারা করে থাকেন ব্র্যাকের পক্ষ থেকে। শরীফ, আপনি বলুন। আমার ধারণা আমাকে শোনা যাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ। আমি প্রথমত হচ্ছে একটা অবজারভেশন আমার বলে, আমি প্রথমত কোড নিয়ে যাওয়ার সাথে রেমিটেন্স আনার সংখ্যাটার সাথে একদম তাৎক্ষণিকভাবে এই জায়গায় কিছুটা আমার দ্বিমত রয়েছে। আপনাদের প্রত্যেককে যদি আমি বলি, আপনারা যদি দেখেন আমাদের ইয়ার ওয়াইজ, দেখবেন আমাদের 2015 সালেও আমাদের 5.5 লাখ লোক গিয়েছে, কিন্তু আমাদের রেমিটেন্স $15 বিলিয়ন ছিল। ঠিক তার পরের বছর 2016 সালে 7.5 লাখ লোক বিদেশ গেল, 17 সালে 10 লাখ লোক, কিন্তু 18 সালে 7.5 লাখ লোক। কিন্তু যদি রেমিটেন্স দেখেন, 2015 তো যেখানে 15 বিলিয়ন ছিল, পরের বছরে 7.5 লাখ যাওয়ার পর হলো 13, কমে গেল। তারপরের বছর যখন 10 লাখ লোক রেকর্ড গেল, সেটা আরো একটা কমে গেল। তো তার মানে 10 লাখ, 17 লাখ, 20 লাখ লোকও গেল, যাওয়ার পর আমাদের রেমিটেন্স কিন্তু খুব বেশি অ্যাড হয়নি। সেই তুলনায় যদি আপনারা বলেন, কাজে নাম্বারটার সাথে আমি যে এই বছর গেলেই যে পরের বছর রেমিটেন্স বাড়বে, এটার সাথে কিছুটা দ্বিমত পোষণ করি। আপনি যে টাইম ল্যাগের ইস্যু আছে, টাইম ল্যাগের ওই 1 বছরের টাইম ল্যাগের ইস্যুটাতে আপনি একমত হলেন না? না, ওইটা আমি একমত না। কারণ আপনি যদি দেখেন, আমাদের 2015, 16, 17, 18, 19 এই সময় প্রায় 35 লাখ লোক আমাদের গিয়েছে, রেমিটেন্স আমাদের 1 বিলিয়নও বাড়েনি। তার মানে 30-35 লাখ লোক গিয়ে কিন্তু আমাদের রেমিটেন্স বাড়াতে পারেনি। সেই রেমিটেন্সটা আবার এসে বেড়েছে আমাদের 2018 সালে এসে $18 বিলিয়ন হয়েছে। এই 13-14তে কিন্তু আটকে ছিল। মানে 30-35-40 লাখ লোক গিয়েও কিন্তু আমাদের রেমিটেন্স বাড়াতে পারেনি। রেমিটেন্স 18 সালে এসে 18 বিলিয়ন হয়েছে। এটা সরকারি প্রক্রিয়া আসে নাই আর কি। হ্যাঁ, বলেন তারপর। আর গত বছরের পরিসংখ্যানটা বলে, আমাদের গত বছর মোট বিদেশে গিয়েছে 2020 সালে 2,17,631 জন লোক, আর অফিসিয়ালি আমাদের ফিরেছে মানে 2,17,631 জন গিয়েছে, আর অফিসিয়ালি আমাদের ফিরেছে 4,08,408 জন লোক। এই 4,08,000 জনের মধ্যে, মানে 3,26,000 আগে ছিল ডিসেম্বর মধ্যে, এই 4,08,000-এর মধ্যে যদি সবচেয়ে বেশি দেখেন, আমাদের ফিরেছে সৌদি আরব থেকে 1,03,000, তারপরে আরব আমিরাত থেকে 1,04,000। আপনার ব্যাখ্যাটা কি? যেগুলো বলছি এখন, আমি বলছি যে রেমিটেন্স বাড়ার সাথে যে কারণগুলো বলছেন, আপনি দেখেন বাংলাদেশ পাকিস্তানিদের বেড়েছে, ইন্ডিয়ানদের বাড়েনি কেন? বাংলাদেশিরা যে কাজগুলো করে বা পাকিস্তানের যে কাজগুলো, এগুলো হচ্ছে ডার্টি, ডেঞ্জারাস, ডিফিকাল্ট, মানে ক্লিনিং এর কাজ বা এই কাজ, এদের কিন্তু চাকরি যায়নি। আমরা যেভাবে বলছি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল থেকে যখন আমরা বলা শুরু করলাম 10 লাখ লোক ফেরত আসবে, অনেক রেমিটেন্স কমবে, সেই সময়টা থেকে আমি বলছিলাম যে না, অনেক লোক ফেরত আসবে না,
কারণ হচ্ছে বাংলাদেশিরা যেই কাজগুলো করে সেই চাকরিগুলো কিন্তু হারানোর সুযোগ অত হয়নি, অত আমাদের লোকজন চাকরি হারায়নি, যার কারণে কিন্তু আমাদের মাত্র 4 লাখ লোক ফেরত এসছে, 10-15 লাখ লোক যে ফেরত আসার কথা সেটা হয়নি। আর রেমিটেন্স বাড়ার কারণটা আমি মনে করি এটি, যেহেতু অনেক লোক চাকরি হারায়নি। আর একটা বিষয় মনে রাখবেন, খরচও কিন্তু হয়নি। নর্মালি অন্য সময় যে খরচ হয়, কোভিড এর কারণে যখন রেস্ট্রিকশন ছিল, আমাদের প্রবাসীরা অনেক মুভ করতে পারেনি, যেই কেনাকাটাগুলো সেই কেনাকাটাগুলো করেনি, আমাদের ছেলে প্রবাসীরা কিছু বাজে খরচ করে, সেই খরচগুলো হয়নি। পাশাপাশি তারা সঞ্চয় এই টাকাগুলো পাঠিয়েছে। কিন্তু আরেকটা জিনিস আপনারা যদি অ্যাড করেন, এই বছরটা আমাদের ইলেকশন ইয়ার, স্থানীয় প্রশাসন অনেকগুলো নির্বাচন হচ্ছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন। আমি যখন এপ্রিল মাসের পর মে মাসে বোধহয়, যেহেতু সাংবাদিক অনেকদিন করেছি, মে মাসে ডেইলি স্টার প্রথম রিপোর্ট করলাম, যখন সবাই বলছে রেমিটেন্স কমবে, মে মাসে 17 তারিখে ডেইলি স্টার রিপোর্ট করলাম রেমিটেন্স বাড়বে। সো ডেইলি স্টারটা লিড করলো, কারণ প্রত্যেকে বলছে কমবে, কেন বাড়বে? কারণ আমি ওই সময় প্রায় 100-এর বেশি প্রবাসী কথা বলেছি, তারা প্রত্যেকে বলছে আমরা টাকা পাঠাচ্ছি। কেন টাকা পাঠাচ্ছেন? যারা বেশি অঙ্কের টাকা পাঠাচ্ছেন, কেউ কেউ আগে 2 লাখ পাঠাতো, সে 5 লাখ 10 লাখ পাঠাচ্ছে। তখন দেখলাম যে স্থানীয় যে সরকার নির্বাচন, আপনার আমাদের অনেক প্রবাসী এই নির্বাচন, আমাদের আগের গবেষণা আছে, দেখা গেছে জাতীয় নির্বাচনের সময়ও এই টাকার প্রবাহ বৃদ্ধি পায় নির্বাচনে অর্থায়ন করার জন্য। তো আপনি মূলত বলছেন যে এগুলি জমে থাকা আয় এবং একটি অব্যবহৃত আয়, এই দুটোর কারণে এখানে আসছে। অব্যবহৃত ব্যয় এবং জি, তার সাথে আমি 2% অ্যাড করছি না, ওগুলো মনে করেন কতদিন টিকবে? আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আমাদের যে রেমিটেন্সের যে বাড়ার ধারাবাহিকতা, এটা এই বছর পুরোটা থাকবে, কিন্তু একেবারে কমে যাওয়া সেটা কমবে না, কিন্তু বাড়ার এই ধারাটা হয়তো আগামী বছর এসে কমবে, কিন্তু রেমিটেন্স আমাদের কমবে বলে আমি মনে করি না। এবং এখানে যে আপনি যেহেতু গবেষণা করেছেন, ওখানে প্রফেসর তাসনিম সিদ্দিকী বলছিলেন এটার সাথে স্বর্ণ ব্যবসা যুক্ত আছে, এটার সাথে অন্যান্য বাজার মানে বিষয় রয়েছে। এর আগে প্রফেসর মুস্তাফিজও বলেছেন যে আগের টাকা ওখানে সেখানে রয়েছে, বা হজ এফেক্টের কথা আমরা বলেছি, ভিসা এফেক্টের কথা বলেছি। আপনি এগুলোকে কি গ্রহণযোগ্য মনে করেন? এই স্যার যেটা বললেন এগুলা কিছুটা মোটামুটি একমত, কিন্তু বেশিরভাগ আমি মনে করি যে নর্মালি আমাদের প্রবাসীদের একটা টেন্ডেন্সি হচ্ছে সংকটে দেশে টাকা পাঠানো। আমি মনে করি এইটাই হচ্ছে মূল কারণ রেমিটেন্স বাড়ার। অনেক ধন্যবাদ আপনাকে। এবার অবশ্য সংকট দু জায়গাতেই আছে। আপনার সন্তান পিছনে আপনার সাথে যুক্ত হয়েছে, তাকেও আমরা এখানে অভিনন্দন জানালাম। আপনারা এখানে নতুন নাগরিক আসার জন্য। আচ্ছা, আমি তজবুল ইসলাম রিয়াদ থেকে, কি শুনতে পাচ্ছেন এখন আমাকে? আমি আপনাকে শুনতে পাচ্ছি, খুব ভালো। বলুন। তাজমুল্লুল ইসলাম চৌধুরী সাহেব, উনি রিয়াদ থেকে বলছেন, বলেন। জি, এত কথা শুনছেন, আপনার কি প্রতিক্রিয়া বলেন? জি, আমি যে বক্তব্যগুলি শুনলাম এগুলি মোটামুটি সবই সত্য। তবে সৌদি আরব থেকে যে এই রিমিটেন্সটা বাড়ার পিছনে যে কারণটা, সেটার মধ্যে প্রথম এটারে তিনটা ভাগে ভাগ করা যায় আমার বিবেচনায়। প্রথমত হচ্ছে হুন্ডি, যে হুন্ডির যে ব্যাপারটা ছিল সেইটা এখন আর একেবারেই চলতেছে না। এই যে আপনারা এর আগে যে কথাগুলি বলছেন যে এই লোকজন ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট হচ্ছে না, আগে এখানে সৌদি আরব থেকে যারা ম্যান পাওয়ার ব্যবসা করত, ওদের সব টাকাই যারা যতটা ভিসা কিনতো ওরা সবই এখান থেকে কিনতো, এবং বাংলাদেশের ভিসা সর্বোচ্চ দামে বিক্রি হয় এখানে এই সৌদি আরবে। তো এই ভিসা বিক্রি বন্ধ হয়ে যাওয়ার কারণে এই টাকাটা এখন আর এইখানে হচ্ছে না। আগে সেই ভিসার টাকাটা এখানে ভিসার ব্যবসায়ীরা নিয়ে যেত। তাজামুল সাহেব, আপনার ক্যামেরাটা একটু নিচে নামান। আমার সাংবাদিক বন্ধুরা অনুরোধ জানাচ্ছেন, আপনাকে পুরো চেহারা দেখতে পাচ্ছেন না, ওনারা ছবি নিতে পারছেন না। হ্যাঁ বলেন, এখন ঠিক আছে, ঠিক আছে, এখন দেখা যাচ্ছে? করেন না, হ্যাঁ বলেন। আবার নেমে গেছে। আচ্ছা, তো এখন একটু উঁচু হতে হবে। ব্যাপারটা হচ্ছে আপনি একটু পিছনে যান, আপনি একটু পিছনে যান, আপনি একটু পিছনে যান। আচ্ছা, ভিসার ব্যবসায়ীরা এখন আমাকে কি দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে। এই ঠিক আছে, এইখানে ধরেন। হ্যাঁ ধরেন, বলেন। আচ্ছা, ভিসার ব্যবসায়ীরা মূলত যে টাকাটা আগে যেটা রেখে দিত, কারণ সব মানুষে আগে বেশিরভাগ টাকা সৌদি আরব থেকে যে পরিমাণ টাকা সরকারিভাবে আসতো ব্যাংকিং চ্যানেলে, প্রায় অর্ধেক টাকা ব্যবসায়ীরা রেখে দিত, ভিসার ব্যবসায়ীরা। কারণ তারা ভিসা কিন্তু বাংলাদেশ থেকে কোনো বৈধ পথে টাকা নেওয়া যায় না। ভিসা এফেক্ট আমরা স্বীকার করছেন, আপনি বলছেন এটা সত্য, ঠিক আছে। তারপরে আর আরেকটা হচ্ছে ওই যে হজ ওরিয়েন্টেড, যেটা আপনারা হজের কথা বলছেন, এখানে বড় একটা ফ্যাক্টর আসলেই আছে,
যেমন কিন্তু আপনি কি এটা বলবেন, এই যে অনেকে বলছে, একটা আপনাকে জিজ্ঞেস করি, সেটা হলো দুটো বিষয় যেটা খুব মানে বিতর্কিত বা বেশি মানে এই অর্থে বেশি আলোচিত, সেটা এক হলো যে দেশের টাকা বিদেশে যে আবার ঘুরে আসছে, এরকম কি কোনো কিছু আপনি আন্দাজ না, করেন? এইটা অন্য কোথাও থেকে হলেও আমি সৌদি আরব থেকে এতটুকু হচ্ছে বলে মনে করছি না। আর এই যে সোনার ব্যবসার সাথে যুক্ত থাকতে পারে, এটাও কি আপনি আন্দাজ করেন? না, এটাও হইতে পারে, এটাও আছে, এটাও একেবারে না করা যাবে না। তবে এটাও আছে। আর হজের যে বিষয়টা, সেইখানে আমাদের বাংলাদেশের মানে যারা ওইখান থেকে যারা রিমিটেন্স পাঠাতো, তাদের একটা বড় অংশ এই হজের ইয়েতে গিয়ে হতো, যেটা এখন আর ইউজ হচ্ছে না। কারণ হজের বেলায় দুই ধরনের হিসাব আছে। একটা হচ্ছে হাজিরা যখন এখান থেকে হজের উদ্দেশ্যে যাওয়ার পরে আত্মীয় স্বজনরা আমরা কিছু পয়সা ওখানে দেই, যেটা তারা এখানে আসলে রিটার্ন করে অথবা ওইখানে বাজার করে, সেটা আর এইখানে ইয়ে হয় না, রিমিটেন্স হয়ে আসে না। আর আরেকটা বিষয় হচ্ছে হজের ব্যবসা যারা করে, তারা যে সময় আগে যে ওইখান থেকে গড়বাড়ি ভাড়া নিতে হতো, ওদের আরো অনেকগুলি খরচ ছিল, সেই টাকাটাও তারা বাংলাদেশ থেকে নিতে পারতো না বৈধ চ্যানেলে, তারা সেই টাকাটাও হুন্ডির মাধ্যমে মাইগ্রেট করতো। এটা আমি ওই হাউস ব্যবসায়ীদের কথা বলছি যারা হজের ব্যবসা করে। চৌধুরী সাহেব, আপনাকে জিজ্ঞেস করি, সৌদি আরব আমাদের সবচেয়ে বড় বাজার, শ্রমের বাজার সবচেয়ে, এখান থেকে টাকাও বেশি আসে, মানুষও বেশি আছে। ভবিষ্যৎটা কি সৌদি বাজারের, শ্রমের বাজারের? সৌদি বাজারে শ্রমের বাজারের ভবিষ্যৎটা অনেকটা কমে যাবে, তবে এটা শেষ হয়ে যাবে না। এটা অনেক কমে গেছে এবং এখনই কমে গেছে এবং আরো কমে যাচ্ছে। প্রচুর লোক এখনই এখানে বেকার আছে, আইনের ফাঁকে পড়ে আছে, কেউ যেতে পারতেছে না, কেউ যাওয়ার ইয়ে নাই। কিন্তু তাদের কাছে যে পয়সা ছিল প্রায় সব পয়সা এখন পাঠিয়ে দিছে, আবার অনেকে পাঠিয়ে দিচ্ছে। আবার আমরা যারা ব্যবসা করি, আমরা আগে আমাদের পয়সাগুলিও আগে বিভিন্ন ভাবে ইয়ে হতো, এখন আমরাও পয়সা ঠিকমতো ব্যাংক থেকে পাঠানো যায় না, আবার বড় অঙ্কে মোটেই পাঠানো যায় না। কিন্তু আমাদের তো সেই ইয়ে আছে, আগে এই পয়সাগুলি ওইভাবে এই হুন্ডি বা ইয়ে হতো। এখন আমরা বিভিন্ন জনকে ধরে, কোনো সময় সৌদিকে দিয়ে, কোনো সময় কোনো বাংলাদেশি যাদের নিজস্ব টাকা পাঠানোর ক্ষমতা নাই, তাকে আমার পয়সা দিয়ে বললাম যে তুমি আমার এই টাকাটা পাঠিয়ে দাও, তোমাকে আমি 50 রিয়াল দিয়ে দেবো, 100 রিয়াল দিয়ে দেবো। এইভাবে করে অনেক রিমিটেন্স আসতেছে। তবে এটা কমে যাবে, এটা হয়তো এই বছরটা ঠিক থাকবে। এরপরে এইভাবে যদি থাকে, এই প্যান্ডামিক যদি থাকে এবং যদি রিক্রুটমেন্ট কম হয়, তাইলে এই ফ্লোটা 2022 সালে এইভাবে থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে। চৌধুরী সাহেব থাকবেন, আপনি আরো আলাপ করবো আপনার আমাকে সাথে। একটু সুযোগ দেন, আমি আলমগীর হোসেন বলতেছি। আমি আপনার কাছে আসবো। আপনার আলমগীর সাহেব একটু ধরেন, আমি বলছি রিটার্নিং মাইগ্রেন্ট কুমিল্লা থেকে আলমগীর সাহেব বলতে চাচ্ছেন, কিন্তু তার আগে আমাদের সাথে মাহবুব আছেন না এখনো? মাহবুব রহমান, সিইও ট্রাস্ট ব্যাংক। মাহবুব আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সৈয়দ মাহবুবুর রহমান আমাদের এমিনেন্ট ব্যাংকার, উনি আমাদের সাথে যুক্ত হয়েছে। আপনি তো শুনছেন এই যে এত আলোচনায় একটা বড় বিষয় তো হলো যে আসছে যে এটা আসলে সাবস্টিটিউশন হচ্ছে, যেটা হুন্ডি দিয়ে আসতো সেটা সরকারি প্রণোদনার কারণে এখন সরকারি প্রক্রিয়াতে আসছে। এর বাইরে আপনার আর কোনো অভিজ্ঞতা এই ব্যাপারে, টাকা পয়সা যে আসছে এর প্রবণতা বৈশিষ্ট্য নিয়ে কিছু মন্তব্য করেন বা আপনার কি চিন্তা বলেন? আমার তো একটা এক্সপেরিয়েন্স আছে করি যে বেসিক্যালি আসলে যখন আপনারা যে কেউ টাকাটা পাঠায়, দুটো জিনিসই ইম্পর্টেন্ট, একটা স্পিড, একটা ট্রাস্ট। কত স্পিডে পাঠানো যায়, ট্রাস্টে কি হয়, সেই ক্ষেত্রে কিন্তু এখন ধরেন কিছু মাহবুব, আমি আপনাকে থামাই। স্পিড, ট্রাস্ট, এটার সাথে এক্সচেঞ্জ রেটের ইস্যু নাই, এটার সাথে কত টাকা পাবে সেটাও আছে, কিন্তু এক্সচেঞ্জ রেট ডেফিনেটলি আছে। কিন্তু আপনি যদি স্পিডটা না দিতে পারেন, কেন এই সময় আমরা যদি দেখি টাকাটা যখন পাঠায়, সে কিন্তু তার নিয়ার এন্ড ডিয়ার ওয়ান্স অনেক সময় অনেক ইমার্জেন্সি থাকতে পারে, কিন্তু এই ব্যাপারটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কত স্পিডে যায় এবং কি হয়। আপনি জানবেন যে যেটা অলরেডি এই সরকার যেটা করেছে রিসেন্টলি, যেটা করেছে যে the maximum time limit for distributing remittance to the benefit has been redetermined at 2 working days, যেটা আগে 72 ঘন্টা ছিল। that definitely has helped. আমি আরেকটা কার্যকর হচ্ছে, এটা কার্যকর হচ্ছে না? জি, এটা অনেকটা কার্যকর হচ্ছে। এবং আরেকটা কথা বলি আপনাকে, আরেকটা ইনফরমেশন যেটা এখানে আলোচনা হয় নাই, সেটা ইউকে থেকে আমি যদি বলি, ইউকে যে 2% যে ব্যাপারটা এসছে, আমরা দেখতে পেয়েছি যে ওখানকার যে এজেন্সিগুলো ইউকেতে, তারা বাংলাদেশের সাথে হুন্ডি যারা ব্যবসা করে তাদের সাথে একটা অ্যারেঞ্জমেন্টে চলে গেছে। এরা এখান থেকে ধরেন অনেক বাংলাদেশিদের পাসপোর্ট কপি পাঠায় দেয়
আপনার ইউকেতে, যেহেতু ইউকেতে আপনার বলা আছে একটা সার্টেন 2000 পাউন্ড পর্যন্ত যদি আপনি পাঠান আপনার ভেরিফিকেশন লাগে না, এটা ছিল। এবং তার জন্য কিন্তু অনেকে 1% হয়তো ইউকেতে রেখে দিয়েছে, আর 1% হ্যাজ বিন ডিস্ট্রিবিউটেড বিটুইন দ্য হুন্ডিওয়ালা ইন বাংলাদেশ অ্যাজ ওয়েল এজ দ্য পাসপোর্ট গিভার। আমি বুঝতে পেরেছি। সো ওখানে কিন্তু ওরা এই ছোট ছোট অ্যামাউন্ট করে পাঠাতো। কিন্তু রিসেন্ট পাস যেটা হয়েছে, না, এটা তো যারা বিলাতে অনাবাসী মানে আছেন বাংলাদেশি প্রবাসীরা তারাই পাঠাতেন, তাই তো? তারাই পাঠাচ্ছে। এবং আপনি যদি খেয়াল করেন, এতে করে দেখা গেছে যে প্রায় 30% কিন্তু আপনার ইনক্রিজ করে, যেটা আপনার একসময় ছিল 1 লাখ থেকে ধরেন 90 থেকে 1 লাখ সেটা চলে গেছিল $153 মিলিয়ন পার মান্থ, যেটা ছিল 90 থেকে $100 মিলিয়ন, দ্যাট ওয়েন্ট আপ টু $153 মিলিয়ন। মানে এইভাবে বেড়েছে বিকজ অফ দিস থিং, এই 2% কথা যেটা বললাম। রিসেন্ট কালে যেটা হয়েছে, এই এইচএমআরসি কিন্তু হ্যাজ স্টার্টেড অডিটিং, কেন এই জিনিসগুলো ধরা পড়ে যখন দেখা গেছে, এখন কিন্তু রেসপেক্টিভ এজেন্সিগুলোকে বলা হচ্ছে তোমরা যখন তোমাদের কিন্তু অ্যাড্রেস প্রুফটাও দেখতে হবে, যে পাঠাচ্ছে। আগে তো জাস্ট পাসপোর্ট নিয়ে পাঠিয়ে দিত, এখন ওদেরকে প্রুফটাও দেখতে হচ্ছে। ইন দ্য প্রসেস দ্য কস্ট অফ ডুইং বিজনেস হ্যাজ ইনক্রিজ। অলসো দ্য সেম টাইম এইচএমআরসি মাইট ডু অডিটিং, এবং এতে করে হবে কি অনেক সময় অনেক এজেন্সি বন্ধ করে দেবে, বা ওদের অলরেডি কিন্তু বাংলাদেশের এই সমস্ত ব্যাংকগুলো এজেন্সি খুলেছিল, তারা কিন্তু অলমোস্ট সবগুলি কিন্তু বন্ধ। ব্র্যাকসেজন ওয়াজ দ্য অনলি ওয়ান হু ওয়াজ অপারেটিং। এটা কিন্তু অলরেডি বার্কলেস ব্যাংক কিন্তু অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। They will now have to depend on the others, MoneyGram বলেন, ওয়েস্টার্ন ইউনিয়ন। আমি মাহবু আপনাকে দুটো ক্লারিফিকেশনের জন্য বলি। একটা হলো এই মানুষগুলো তো আসলে স্থায়ীভাবে যারা বিলাতে থাকে তাদের কথা বলছেন, কিন্তু কিছু প্রবাসী শ্রমিকের কথা বলছি না। কিছু কিছু ছিল যেমন এখান থেকে গিয়ে যাচ্ছে, এবং অনেকেই কিন্তু একটা সিগনিফিকেন্ট পোর্শন কিন্তু যারা ওখানে থাকে, যারা তাদের কিন্তু ধরেন বাংলাদেশি পাসপোর্ট আছে, সো বাংলাদেশি পাসপোর্টের ভিত্তিতে তারা কিন্তু করে, এবং ওরা কিন্তু অ্যাড্রেস ভেরিফাই করতো না। এখন কিন্তু আপনাকে অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। না, এইটা কতদিন চলতে পারে? এটা এখন বন্ধ, ওটা অলমোস্ট ডান, এটা এখন পারছে না। আর ব্রেক্সিটের কারণে কি তারা আরো ডিউ ডিলিজেন্সে পড়বেন নাকি? এখন অলরেডি ডিউ ডিলিজেন্স পড়ে গেছেন, ব্রেক্সিট ডিউ ডিলিজেন্সে পড়ে গেছেন। এবং আমি আপনাকে বলি, যে সমস্ত 2-3টা কোম্পানি যেটা বাংলাদেশে ছিল বা আপনার ইউকে, তারা প্রাইম ব্যাংকের ছিল, ব্র্যাক ব্যাংকের যেটা ছিল, সেই দুটো কিন্তু ওদেরকে অলরেডি বলা হয়ে গেছে তোমরা ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করতে পারবা না। যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, সে তাদের ডিপেন্ডেন্সি বেড়ে যাবে এখন রিয়ার উপরে, মানিগ্রামের উপরে, ফরেন কোম্পানির উপরে যায়। আরেকটা যেটা এসছে, আমি যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে যেই টাকার হিসাব পাচ্ছি আমরা, এটা কি শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে আসছে, মানি চেঞ্জারদের মাধ্যমে যেটা আসে বা বিকাশের মাধ্যমে যেগুলি আসে, সেগুলি কি হিসাবের মধ্যে আছে না নাই? যে সমস্ত টাকাগুলো আপনার, এগুলো তো ব্যাংকের মাধ্যমে আসে, কিন্তু এটা নষ্ট অ্যাকাউন্ট হয়ে আসতে হয়। এটা তো আপনার ফরেন কারেন্সি হ্যাজ টু গেট ইনটু বাংলাদেশ। হুন্ডিতে যেটা হয়, হুন্ডিতে কিন্তু ডলার আর আসে না। না, কিন্তু ওই যে অন্য চ্যানেলগুলোর কথা বলছি, সেগুলোকে অ্যাডিকুয়েটলি কাউন্টেড কিনা? মানি চেঞ্জার, ওয়েস্টার্ন ইউনিয়ন বলেন, মানিগ্রাম বলেন, এই টাকাটা কিন্তু একটা ব্যাংকের মাধ্যমে আসে, তাদের ব্যাংক পার্টনার হতে হয় কিন্তু, এবং সেইভাবে কিন্তু টাকাটা সো দিস মানি অ্যাকাউন্টেড ফর। ওকে, তারপর বলেন। আরেকটা যেটা হচ্ছে যে আপনারা যেমন ধরেন আরেকটা ব্যাপার ছিল যে আমি একটা জিনিস লিখেছিলাম, আপনার ওখানে যেটা হচ্ছে যে কিছু ব্যাপারে আপনার ট্যাক্সের কিছু ছাড় এসছে, যাতে করে আপনার ডিসপোজেবল ইনকাম বেড়ে গেছে। ওই ডিসপোজেবল ইনকাম বাড়াতেও কিন্তু একটা কারণ এসছে যে আপনার এখানে আমাদের রেমিটেন্সের অ্যামাউন্ট বেড়েছে। গালফ কান্ট্রিতে কিন্তু যারা আছে ওদের কিন্তু আপনার ডিসপোজেবল ইনকাম বেড়ে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কিছু ছাড় ওইসব দেশের লোকরা দিয়েছে, তাতে করে কিছু বেড়ে। আরো যেটা হচ্ছে, আমাদের দেশে খেয়াল করবেন, আমাদের দুটো বড় বন্যা হয়েছিল, এবং এই সব কারণে কিন্তু যে বিকজ অফ দ্য অ্যালট্রুইজম এফেক্ট, এখানে কিন্তু আমরা দেখেছি যে প্রচুর টাকা কিন্তু ওই কারণে এসছে। আরেকটা যেটা এসছে যে আমরা কিন্তু যেটা আসছে টিকিট সাইজকেও কিন্তু আমরা দেখেছি টিকিট সাইজ হ্যাজ ইনক্রিজ অলমোস্ট 55%, এবং আমরা দেখেছি এমএফএস ওয়ালেট ট্রান্সফার যেটা হয়েছে সেটা প্রায় 60% বেড়েছে। আর আপনি এজেন্ট ব্যাংকের কথা বলছিলেন, এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে রেমিটেন্স প্রায় 45% বেড়েছে। সো এজেন্ট ব্যাংকিং হ্যাজ অলসো প্লেড এ ভেরি পজিটিভ ইম্প্যাক্ট। আর যেটা হচ্ছে যে আমরা দেখেছিলাম যে যেটা বলা হচ্ছে যে 1 লক্ষ লোক যদিও আপনার যেটা হ্যাভ লস্ট দেয়ার জব, বাট এট দ্য সেম টাইম যেটা কথা হচ্ছে ল্যাগিং এফেক্ট থেকেই যায়, 6 থেকে 12 মাস কিন্তু ল্যাগিং এফেক্ট থাকে। কেন একটা লোক যখন যায় তার কিন্তু তাকে ম্যানেজ করতে হয়, প্রথমে ওখানে তার প্রথমে হি হ্যাজ টু এস্টাবলিশ হিমসেলফ, তারপরে সে টাকাটা পাঠানো শুরু করে। তো 6 থেকে 12 মাসে কিন্তু একটা ল্যাগিং এফেক্ট থেকে যায়।
আর এই যে সবাই বলছেন যে হুন্ডি এফেক্ট, ডেফিনেটলি আপনি দেখবেন যে আমাদের ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট প্রায় 14% কমে গেছে। আপনি যা শুনতে পাচ্ছেন কি আমাকে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? ইটস ওকে। তো আমাদের দেখেন ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট প্রায় 14% কমে গেছে। তো এই 14% এর সাথে এই টাকার প্রবাহকে লিংক করে কিভাবে ব্যাখ্যা করলেন একটু বলেন। যেহেতু আপনার ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট, আপনি জানেন যে এখানে ক্যাপিটাল মেশিনারি একটা হুন্ডি অ্যামাউন্ট কিন্তু ইনভলভ থাকে, পুরো অ্যামাউন্ট কিন্তু কখনো আপনার এলসি অ্যামাউন্টে থাকে না অনেক ক্ষেত্রেই, এবং সেই টাকাটা এখানে ওভার ইনভয়েসিং হচ্ছে। তো জি জি, যেহেতু ট্যাক্স কম সেহেতু বেশি দামে টাকা বের করা হচ্ছে, করে আপনার ডিউটিটা কম দেয়, ওই অ্যামাউন্টটা কিন্তু হুন্ডির মাধ্যমে যাওয়া আসা করে। সো হুন্ডিটা অলসো হ্যাজ প্লেড আপনার ক্যাপিটাল মেশিনারি এবং বিভিন্ন ইম্পোর্ট কমে যাওয়াতে কিন্তু আপনার ওটা হ্যাজ ইম্প্যাক্টেড। আর আর যেটা বলতে চাই, যেটা হয়তো বলা হয়নি, আমি আমাকে খুঁজছিলাম, আর যেটা হচ্ছে সেটা ওয়ালেট বেসড রেমিটেন্স কিন্তু এখন অনেক পপুলারিটি গেইন করেছে কিন্তু, এবং যাতে করে আপনি ইকেওয়াই যেমন রিপল দেখবেন, এপিআই কানেক্টিভিটি যাদের সাথে ছিল, ওই এপিআই কানেক্টিভিটি সাথে ব্যাংকের সাথে ছিল, তারা কিন্তু তাদের রেমিটেন্স কিন্তু সিগনিফিকেন্টলি কমেনি। যারা ট্রেডিশনাল মাধ্যমে রেমিটেন্সটা এনেছে তাদের হয়তো কিছু ইম্প্যাক্ট হয়েছে, কিন্তু এপিআই কানেক্টিভিটি ইজ জাস্ট গেটিং মোর পপুলারিটি। আর যেটা বলো ওয়ালেট বেস, যেটা সেটা ইজ গেটিং অলসো পপুলার, ফাস্টার হয়। So wallet is also creating very crucial role. কিন্তু ওয়ালেট বেসে যারা আনেন তারা তো এই প্রণোদনা পাচ্ছেন না, রেমিটেন্সের জন্য যে এক্সচেঞ্জ রেট না, ব্যাংকের মাধ্যমে তো আসতেছে, আসবে তো ব্যাংকের মাধ্যমে, তারপরে তো ওয়ালেটে যাচ্ছে, কেন এটা তো হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন চ্যানেল হিসেবে ইউজ করা হচ্ছে ওয়ালেটটা। আচ্ছা, বাট মানি হ্যাজ টু কাম থ্রু, মানে আমার নষ্ট অ্যাকাউন্টে যে টাকাটা না আসে আমি কিন্তু টাকা দিতে পারবো না। আমি মাহবুব আপনার কাছে আরেকটু জিজ্ঞেস করতে চাচ্ছি, এই যে আমার বন্ধুরা যারা ফিরে এসেছেন অনুযোগ করছেন ব্যাংকের কাছ থেকে সাহায্য সহযোগিতা পাচ্ছেন না, সরকারের পক্ষ থেকে তো তাদের জন্য একটি ঋণ সুবিধার কথা বলা হয়েছিল রিটার্নিং মাইগ্রেন্টসদের, তো এইটার স্ট্যাটাস কি? এটা হয় কি, যখন একটা ব্যাংকের যখন টাকা দেয়, টাকা দিতে গেলে কিন্তু তাদের একটা ব্যাংকিং ট্রানজাকশন দেখতে হয়, যার জন্য দেখেন আমাদের কিন্তু মোস্ট অফ দ্য কেস যেটা হয়েছে, আগে রেমিটাররা কিন্তু 70-80% কিন্তু ওভার দ্য কাউন্টার ট্রানজাকশন করতো, টাকা আসতো টাকা চলে যেত। বাট যারা ধরেন অ্যাকাউন্ট মেনটেন করেছে তারা কিন্তু কিছুটা হলেও পাচ্ছে, একেবারে যে পাচ্ছেন তাই বলবো না, কিছুটাও পাচ্ছে। এখন যেমন ধরেন একসময় কিন্তু আপনার হোম লোন পেত না, যখন থেকে শুরু হলো যে হোম লোন দেওয়া যাবে এনআরবি তে, তাতে কিন্তু দেখবেন আমরা কিন্তু একটা সিগনিফিকেন্ট পিস কিন্তু আমরা এনআরবি কে হোম লোনও দিয়েওছি, আগে কিন্তু দেওয়া যেত না। তো এই ব্যাপারটা আসলে ট্রানজেকশন না থাকলে একটা ব্যাংক, আপনি যদি দেবপ্রিয় আপনি যদি আমার কাছে লোন দেন, আমি কি ভিত্তিতে আপনাকে লোন দিব? ইউ হ্যাভ টু হ্যাভ সাম ট্র্যাক রেকর্ড, আদারওয়াইজ একটা ব্যাংক দিতে পারে না, ব্যাংকে তো নিজের পকেটের পয়সা নেই। তাহলে এই যে সরকার এখন যে অফিশিয়াল চ্যানেলে টাকা আসছে, এটার মাধ্যমে তো তাদের একটা ট্র্যাক রেকর্ড গড়ে উঠছে, কিন্তু এই ট্র্যাক রেকর্ড আপনি 1 মাস হবে না 2 মাস হবে, এটা ডিপেন্ড করে, কারণ আপনি ধরেন একটা ট্র্যাক রেকর্ড একটা ব্যাংকে টাকা দিতে গেলে 3-4 মাস 6 মাস লাগতে হয় মিনিমাম, তার নিচে হলে তো আপনি কিভাবে টাকা দেবেন, বিশেষ করে যখন ব্যাংকগুলোর এরকম অবস্থা। বাট আমরা দিতে চাই, এবং সরকার তো কর্মসংস্থান ব্যাংক করেছেন যেখান থেকে দিচ্ছেন, এবং সরকারকে কিন্তু অন্য একটা পন্থায় দিতে হবে, সবকিছুতে ব্যাংকের উপর চাপিয়ে দেওয়া হয়, কেন আপনার সেই প্রণোদন থেকে শুরু করে এভরিথিং ইজ অন ব্যাংক। বাংলাদেশে তো ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সেক্টরের 80% ব্যাংকের মাধ্যমে হচ্ছে, তাই না? না, সেটা তো আমাদের একটা বড় অনুযোগ যে সরকারের প্রণোদনা মুদ্রানীতি এবং ব্যাংক ভিত্তিক অনেক বেশি, আর্থিক খাত বা সরকারের প্রত্যক্ষ ট্যাক্স এবং ইত্যাদি ভিত্তিতে কম, এটা আমাদের একটা মৌলিক অনুযোগের ভিতরে আছে। মালয়েশিয়ার গ্রোথের ব্যাপারে 14.5% যে গ্রোথটা হয়েছিল, এটা যতটুকু আমার মনে হয় যে মালয়েশিয়াতে কিন্তু লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায়, মানে সৌদি আরবের মতো এটা বিভিন্ন, এখানে যেহেতু কোভিডের কারণে আপনারা আস্তে আস্তে আসলে কিন্তু দেখবেন যে লোকজন যেতে পারছিল হুন্ডিওয়ালারা, তো স্বাভাবিকভাবে তাদের ওইখানে কিন্তু ধরেন এখন সমস্যা কিন্তু ওয়ালেট কেন্দ্রিক হয়ে গেছে। সো ওইসব কারণে কিন্তু যেটা ওয়ালেট কেন্দ্রিক হয়ে যায়, মানে হচ্ছে দ্য মানি হ্যাজ টু কাম থ্রু ফরমাল চ্যানেল। দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য রিজনস আমার কাছে মনে হয় যে মালয়েশিয়া থেকে আপনি একটা সিগনিফিকেন্ট ইনক্রিজ দেখতে পেয়েছেন লাস্ট ইয়ার এই পর্যন্ত আর যেটা হয়েছে। অনেক ধন্যবাদ। আপনারা শুনছিলেন সৈয়দ মাহবুবুর রহমানকে, উনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিইও। আমি আমাদের সাথে অনেকক্ষণ ধরেই আছেন ডক্টর মুস্তাফিজুর রহমান, উনি কাউন্সিলর লেবার ওয়েলফেয়ার উইং এম্বাসি অফ বাংলাদেশ স্টেট অফ কাতার। ডক্টর মুস্তাফিজ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি প্রফেসর মুস্তাফিজ না, ডক্টর মুস্তাফিজ ইন কাতার ওনাকে ডাকছি। তো উনি আপনি শুনছিলেন এই মুহূর্তে অনেকেই বলছিলেন বারবার করে যে ওভারসিজ লেবার মার্কেট ডিপ্লোমেসি, কূটনীতির কথা, তাদের প্রতি যথেষ্ট, এটা তো পুরনো একটা অনুযোগ যে যথেষ্ট মনোযোগ তারা পান না, অনেক সময় অবহেলিত হন আমাদের ওভারসিজ এমবাসি দ্বারা। বাট ওগুলিতে আমি না যে এখনকার আলোচনাতে থাকতে চাচ্ছি, সেটা হলো আপনি কিভাবে দেখছেন এই প্রবাহটা এবং সেটার ভবিষ্যৎ কিভাবে দেখেন?
ডক্টর মুস্তাফিজ কাতার থেকে জয়েন করছেন আমাদের সাথে, উনি বাংলাদেশ এমবাসি থেকে। জি, শ্রদ্ধেয় সভাপতি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মহোদয়, অনুষ্ঠানের প্রধান অতিথি আছেন আমাদের ব্যারিস্টার আনিসুল হক এমপি মহোদয় ও সম্মানিত চেয়ারম্যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। আমাদের এখানে সম্মানিত স্পেশাল কমেন্টেটর হিসেবে আছেন প্রফেসর রেহমান সোবান চৌধুরী স্যার, চেয়ারম্যান সিটিবি। আমি স্যারকে একটু সালাম দিতে চাই। আমি যখন পিএইচডি করি তখন স্যারের সাথে একবার দেখা হয়েছিল, স্যারের কিছু সাজেশন নিয়েছিলাম, তো আমার সালামটা স্যারের প্রতি রইল। এখানে ডক্টর মুস্তাফিজ একটু মাইক্রোফোনের কাছে আসেন, একটু ভেঙে যাচ্ছে নাহলে। হ্যাঁ ঠিক আছে, বল। জি, তিনজন বক্তা তাদের এক সেকেন্ড একটু হোল্ড করেন। ইন্ডিপেন্ডেন্ট টিভি রেকর্ড করতে যাচ্ছে, আপনি দেখেন ওনার সাথে কথা বলেন। হ্যাঁ বল। জি, তিনজন বক্তা তাদের প্রফেসর মিস্টাফিজুর রহমান মহোদয়, মিস্টার এম এস শাকিল চৌধুরী মহোদয় এবং প্রফেসর ডক্টর তাসমিম চৌধুরী মহোদয় ওনাদের উপস্থাপনায় সেটি আমি শুনেছি। আমার সাথে কয়েকজন ডিসকাশন প্যানেল আছে, ওনাদেরকে আমার ধন্যবাদ, এবং কয়েকজন মাইগ্রেন্টস আছে আমাদের সম্মানিত। সর্বশেষ সাংবাদিক ভাইয়েরা আছেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমি অনুষ্ঠানটি আয়োজনের জন্য আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি এসডিজি বাস্তবায়ন নাগরিক প্ল্যাটফর্মের প্রতি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় রাষ্ট্রপতি আলোচনা অংশগ্রহণের জন্য আমাকে যে সুযোগ করে দিয়েছে। আমি একটু সময় নিচ্ছি, অনুরোধ করতেছি যে আলোচনার শুরুতে আমি আসলে শ্রদ্ধা নিবেদন করতেছি আমাদের জাতির পিতার প্রতি। কারণটি হলো যে ওনাকে শ্রদ্ধা নিবেদন করার অনেকগুলো প্রেক্ষিত আছে, কিন্তু রেমিটেন্স অভিবাসনের প্রেক্ষিতে আমি বলতে চাই যে আমরা যদি এই সময়টাকে যদি বলি আমি আমাদের অভিবাসনের স্বর্ণযুগ, তবে আমি বলতে চাই যে স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধুর যে শাসনকাল ছিল সেটি বর্তমান সময়ের অভিবাসন নীতির যে মাতৃত্বের জন্ম যন্ত্রণার ভোগা একটা কঠিন সময় অথবা সুখী জায়গার আমি বলতে পারি। বঙ্গবন্ধু তখনই বুঝতে পেরেছিলেন যে আমাদের যে মধ্যপ্রাচ্যের দেশগুলি হবে আমাদের অভিবাসীদের মূল গন্তব্যস্থল। যেমন আমরা উদাহরণ হিসেবে ধরি যে পরিসংখ্যানের দিকে দেখা যায় যে 2020 সাল পর্যন্ত আমাদের মোট শ্রমশক্তির 75.5% এসেছে মধ্যপ্রাচ্যের 6টি দেশ। আর 2020 সালে যে আমাদের রেমিটেন্স এসব রাষ্ট্র। তো আমি দুইটা কানেকশন ওপেন করা আছে, আপনি আরেকটা কানেকশনকে বন্ধ করতে হবে। আপনার মধ্যে দুটো কানেকশন ওপেন আছে, একটা টেলিফোন বন্ধ করতে আছে, সেজন্য ইকো হচ্ছে, প্রতিধ্বনি হচ্ছে। আমার বক্তব্যের হ্যাঁ এখন ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, এখন ঠিক আছে, বলেন। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব রেমিটেন্স যোদ্ধারা যারা করোনার সময় বা অন্যান্য সময় পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এবং আপনি সুস্থতা কামনা করছি যারা অসুস্থ আছেন। আমি তিনটি আপনার লিটারেচার রিভিউ করছিলাম এই আলোচনার জন্য। সেই লিটারেচার রিভিউ গুলোর ভিতরে একটি ছিল আমাদের এই অর্থনীতিবিদ জাহিদ হোসেন মহোদয়, উনি ডেইলি স্টারে একটি প্রকাশিত নিবন্ধ দ্য ইকোনমিক্স অফ রেমিটেন্স গ্রোথ। এই নিবন্ধে উনি 4টি কারণের কথা উল্লেখ করছিলেন শ্রমিক কেন রেমিটেন্সটা বাড়ে। সেখানে কর্মীর অভিবাসনের সংখ্যা যদি বৃদ্ধি পায়, কর্মীদের মাথা পিছু আয় যদি বৃদ্ধি পায়, গড় সঞ্চয় যদি বৃদ্ধি পায়, রেমিটেন্স প্রেরণের গড় প্রবণতা যদি বৃদ্ধি পায়। তারপর আরেকটি নিবন্ধ আপনার এটা লিখেছেন তামারা মোগোহোগো, দ্য কমনওয়েলথ ইকোনমিক অ্যাডভাইজার। উনি ওনার ইয়েটা ছিল এরকম যে ডিমিস্টিফাইং দ্য ইফেক্টস অফ কোভিড-19 অন রেমিটেন্সেস। উনি সেখানে কয়েকটি কারণের কথা উল্লেখ করছে। সেখানে ছিল ইয়েটা তিনটি। যেমন জ্যামাইকাতে রেমিটেন্স বৃদ্ধি করার কারণ ছিল যে হোস্ট কান্ট্রিতে সরকারি সাপোর্ট বৃদ্ধি পেয়েছে, যেটি ইতিমধ্যে আলোচনায় আসেনি। অন্যদিকে বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধি করার কারণ হিসেবে উনি বলেছেন যে ডাইভার্সিফিকেশন অফ রেমিটেন্স ফ্রম ইনফরমাল টু ফরমাল মিনস। এছাড়াও তিনি আরো কয়েকটি কারণের কথা বলছেন, যেমন করোনাকালীন কর্মসংস্থান ঠিক রাখা, হোস্ট কান্ট্রিতে সরকারি ইনকাম সাপোর্ট থাকা, কর্মীদের নিজ দেশে অ্যাডভার্সারি ইফেক্ট থাকা, যার কারণে যেটা অ্যালট্রুইজম থিওরির সাথে আপনার যায় আর কি। আর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুজন সম্মানিত শিক্ষক দ্য ইমপ্যাক্ট অফ কোভিড-19 প্যান্ডেমিক অন দ্য ইনফ্লো অফ রেমিটেন্স পার্সপেক্টিভ অফ বাংলাদেশে উনিও কয়েকটি কারণের কথা উল্লেখ করছেন। সেখানে বলছে যে কোভিড সংক্রমণের হার ও মৃত্যুর হার যেখানে কম সেখানে রেমিটেন্স বৃদ্ধি হয়েছে, যেমন উনি মালদ্বীপ ওমানকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেছে। আমি যে পয়েন্টগুলো আলোচনায় এসছে সেগুলোর উপর বিরক্তি করছি না, যে বিষয়গুলো আলোচনায় আসে নাই সেগুলো আমি বলতে পারি। সেটি হলো, একটি হলো কর্মীদের মাথাপিছু বেতন বৃদ্ধি পাওয়া, এটি এই আলোচনায় আসেনি। আমার বক্তব্য কি শোনা যায়? খুব শোনা যাচ্ছে, বলুন। জি, খুব শোনা যাচ্ছে। যেমন কাতারের প্রেক্ষিতে আমি যদি বলি যে কাতার, আপনারা জানেন যে ঘোষণা করছে আপনার বেসিক পে স্কেল, ইউনিফাইড ইউনিফর্ম বেসিক পে স্কেল, সেটি
আগে আপনার আমাদের কর্মীরা যারা লেস স্কিল ওয়ার্কার ছিল তারা 650 কাতার রিয়াল বেতন পেত, এটি করেছে 1000 কাতার রিয়াল। এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয় হলো, এবং সেখানে একটি গবেষণা দেখা গেছে যে আমাদের এখানে প্রায় 30% আপনার ইনকাম বেড়েছে আমাদের ওয়ার্কারদের। এটি দ্বিতীয় বিষয় হলো যে আপনারা ফ্রি ভিসা কনসেপ্টের সাথে পরিচিত। আমাদের এখানে প্রায় 30,000 ফ্রি ভিসা কর্মী কাতারে অবস্থা আছে। এই ফ্রি ভিসা কর্মীরা, আমি যখন 2019 সালে দূতাবাসে যোগদান করি, তখন যখন আমি এদিক সেদিক লোকজনকে দেখতে যেতাম, ওনাদের খবর নিতাম, তখন দেখা গেল যে অনেকে বেকার ছিল, আমাদের কাজ ছিল না। কিন্তু এই করোনার সময় এক ধরনের শূন্যতা সৃষ্টি হয়েছে, কিছু লোক বিভিন্ন দেশে চলে গিয়েছে, তারপর অনেকে ফিরতে পারেনি। সবকিছু মিলে আপনার এদের সবাই এখন কর্মে নিয়োজিত। এর সাথে যে জিনিসটি করছে, কাতার সরকার একটা ডাইনামিক লেবার মার্কেট সৃষ্টি করার জন্য আপনার এখানে যে সোকল কাফালা সিস্টেম আছে, এটি কমপ্লিট অ্যাবলিশ করে দিয়েছে। তার মানে হলো যে আপনি এমপ্লয়ারের কপিলের এনওসি ছাড়া আপনি এক চাকরি থেকে আরেক চাকরিতে যেতে পারবেন। এর কারণে আপনার কোম্পানিগুলোর মধ্যে এক ধরনের কম্পিটিশন সৃষ্টি হয়েছে, কে কত বেশি বেতন দিয়ে কর্মীদের নিতে পারবে, যার কারণে কর্মীরা এখন অধিক হারে বেতন পাচ্ছে। এটি একটি বড় কারণ। তারপরে কর্মীদের মধ্যে আপনার একটা প্যানিক কাজ করেছে যে আসলে এখানে কি হবে না হবে, এই জন্য অনেকে টাকা পাঠিয়েছে। তারপরে আপনার আরেকটি জিনিস উল্লেখ করা হয় না, সেটি হলো যে যারা টার্মিনেট হয়েছে, যারা অনেকে আবার চাকরি থেকে আপনার অবসর নিয়েছে, এটা কিন্তু বড় অঙ্কের একটা আপনার পেয়েছে, আপনার সার্ভিস বেনিফিট পেয়েছে। এই সার্ভিস বেনিফিটটা আপনার দেশে গিয়েছে। আর ফ্রি ভিসার কথাটা তো বললাম। হুন্ডির বিষয়টা আমরা সরকারকে সাধুবাদ জানাই, সরকার 2% প্রণোদনা দিয়েছে, কিন্তু এর সাথে আমরা যে জিনিসটা চাই, যেটা উল্লেখ করা হয় না, সরকারের এই যে 2% প্রণোদনাটাকে মানুষের মাঝে প্রচার করা, সেই কাজ কিন্তু আমরা দূতাবাস করি। এবং এর সাথে আরেকটি বিষয় জড়িত আছে, সেটি হলো যেমন আমি করোনা যখন শুরু হয় তখন সরকারকে কিন্তু রিপোর্ট দিয়েছিলাম আমার কাতার থেকে খুব বেশি রেমিটেন্স কমবে না, এবং বাস্তবতা দেখা গেল যে 2019 এবং 20 কাতার থেকে প্রেরিত রেমিটেন্স অলমোস্ট সিমিলার, সামান্য কম ছিল, কিন্তু কাতারে কর্মী এসেছে মাত্র 3000 বা সামথিং। এখানে যেটি হয়েছে, যেমন আমি তখন চেষ্টা করলাম, আমার মাথায় আসলো যে আমার রেমিটেন্স ফ্লো যদি ঠিক থাকার জন্য আমাকে কোন কোন জায়গায় কাজ করতে হবে। একটি হলো এখানে যে টাকা পয়সা আছে, যেখানে যেটা আছে যে সেটি যেন দেশে যায় সে ব্যবস্থা করা। তার জন্য যেমন আমার কাতারের নর্থে আপনার একটি জায়গা আছে, সেখানে কোনো এক্সচেঞ্জ হাউস ছিল না, কোনো ব্যাংকের ব্রাঞ্চ ছিল না, তখন আমরা সেখানে মুস্তাফিজ, আমি আপনাকে একটু থামাই। আপনি বলতে চাচ্ছেন যে টাকাগুলো আসছে, এটার কারণ হলো, এক নম্বর কারণ হলো যে কাতারের মতো দেশে মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, সেহেতু সেই বর্ধিত আয়ের টাকা এটা, যদিও মানুষ কম হতে পারে কিন্তু। আর আপনি বলছেন যে সরকার ব্যক্তিগতভাবে বা আপনি বিভিন্ন যে সমস্ত উদ্যোগ নিয়েছেন, তাতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে টাকাগুলোকে সংগ্রহ করে দেশে পাঠানো হচ্ছে। এই দুটো কারণ আপনি বলছেন, আর কোনো কারণ আছে? হ্যাঁ, এর সাথে আছে, এর সাথে যে কারণ আছে সেটি হলো, আমি আরেকটি জিনিস আপনার সাথে যোগ করবো, সেটি হলো আপনারা এটি জানেন কিনা জানেন না, এখানে আপনার এটা যে সমস্ত কর্মীরা মৃত্যুবরণ করে, যদি দুর্ঘটনায় মারা যায়, তারা একটা ডেথ কম্পেনসেশন পায়। এটা একটি মামলা চলমান থাকে, সেই মামলাটা নিষ্পত্তি হওয়ার পর ক্ষেত্রবিশেষে এটা 1.5 কোটি টাকা। তো এই সময়কালে এরকম মামলা কত নিষ্পত্তি হলো? আমি 2000 আপনাকে একটা স্ট্যাটিস্টিক দিই, তখন আমার মাথায় ছিল যে না, আমি এটা আপনার নিষ্পত্তির হারটা বাড়াবো। যেমন আমার 2018 সালে 3টি মামলা নিষ্পত্তি হলো, সেখানে 1,10,00,000 বাংলাদেশি টাকা 2019 সালে 16টি মামলা নিষ্পত্তি হলো, আপনার 4,54,00,000 বাংলাদেশি টাকা বাংলাদেশে গিয়েছে। এবং 2020 সালে আমি 18টি মামলা নিষ্পত্তি করেছি, এবং সেখানে আপনার 6,61,26,458 টাকা বাংলাদেশে গিয়েছে। এটার মর্মান্তিক তথ্য দিলেন আর কি, কিভাবে মানুষের মৃত্যুর সমাধানের ভিতর দিয়ে বাংলাদেশ অর্থ উপার্জন করছে। হ্যাঁ, এটি বাস্তবতা। কিন্তু আমার মাথায় যেটি হচ্ছে, সে তো প্রকৃত মারা গিয়েছে, কিন্তু তার টাকাটা যত তাড়াতাড়ি আমরা আদায় করে দিতে পারবো সে নিষ্পত্তি করেছেন। আপনি ভবিষ্যৎ কি দেখেন ডক্টর মুস্তাফিজ? একটু যদি বিনীতভাবে করি যে আপনার এই যে হোস্ট কান্ট্রিতে যে তারা যে আপনার করোনাকালীন যে ইনসেনটিভটা দিছে, সেটিও কিন্তু আপনার আমাদেরকে বিবেচনায় নিতে হবে। যেমন কাতারে আপনার করোনার সময় আমাদের এখানে মৃত্যুর হার খুব কম, যারা এফেক্টেড হয়েছে তাদেরকে বিনামূল্যে কাতার সরকার চিকিৎসা দিয়েছে, যার কারণে আপনার হয়েছে, আপনার ওদের খরচটা বেঁচে গেছে। এটি গেল একটা। 2 নম্বর হলো তারা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, কোনো ব্যবসায়ীরা তারা দোকান ভাড়া পেয়েছে, আপনার বিদ্যুৎ বিল ফ্রি পেয়েছে, কোনো ক্ষেত্রে কর্মীদের বেতন পেয়েছে। এই বিষয়গুলো আপনার আমাদের বিবেচনায় নেওয়াটা ভালো হবে। ধন্যবাদ আপনাকে মুস্তাফিজ সাহেব, আপনার কথা শুনছি। আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিলে আমি অন্য আরেকজনের এখানে আনবো, সেটা হলো যে আপনি এটার ভবিষ্যৎ কি দেখেন এই প্রবাহের? আচ্ছা, আমি পুরো গালফের ক্ষেত্রে যেটি বলি, আপনারা জানেন যে গালফে একটা ক্রাইসিস ছিল, সেটি হলো যে কাতারের উপর চার জাতিগত যে অবরোধ ছিল, সেই অবরোধটা কিন্তু উঠে গেছে, সামনে আস্তে আস্তে উঠবে।
এই উঠে যাওয়ার কারণে একটা বিষয় আপনাকে এই তথ্যগুলো এখানে নাই, একটা বিষয় বলি। কাতার সরকার কিন্তু যখন 2017 সালে যখন ক্রাইসিসটা আরম্ভ হয় তখন ব্যাপকভাবে এখান থেকে ডলার বাইরে চলে যাচ্ছিল। এক ধরনের প্যানিকের কারণে কাতারেরও বিভিন্ন দেশে আপনার টাকাটা পাঠিয়ে দিচ্ছে। এই ক্ষেত্রে কাতার সরকার করছে কি, সেন্ট্রাল ব্যাংক একটা আপনার ইম্পোজ করছে লিমিটেশন যে কত টাকা দেশের বাইরে পাঠাতে পারবে। এখন সেই লিমিটেশন কারণে অনেকে কিন্তু সব টাকা পাঠাতে পারে না চাইলে। আমার ধারণা এই যে ক্রাইসিসটা চলে যাওয়ার পর আস্তে আস্তে এই লিমিটেশনটা তারা ওয়েভ করে দিল। 2 নম্বর হলো এর কারণে এজ এ হোল ব্যবসা বাণিজ্য পুরো অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ব্যবসা বাণিজ্য গুলো আবার রিভাইভ হবে। রিভাইভ হওয়ার কারণে আমি মনে করি না যে সেটি আমাদের এখানে পুরো গালফে যে এটার যে আগামী দিনগুলোতে যে খুব খারাপ অবস্থা হবে সেটা আমি মনে করি না। আর আপনি যদি আমি একটু বলতে চাই যে প্রায়শই যে কথাগুলা বলে যে দূতাবাস ঠিক মতো কাজ করে না, আমাদের ক্যাপাসিটি লিমিটেশন আছে, আমি বিনীতভাবে একটু অনুরোধ করতে চাই, আমরা যেটা বলি যে মানুষকে যদি তার কাজের যদি প্রশংসা করা হয়, তাকে যদি মোটিভেট করা হয়, সে কাজ করতে আরো উদ্বুদ্ধ হয়। আমি আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই করোনাকালীন অবিরাম ছুটেছি। আপনার মানুষ আমার ক্যাম্পে কোনো ওয়ার্কার সমস্যা আছে কিনা, রাত 12টা 1টা পর্যন্ত ফোন রিসিভ করছি। আমাদের এখানে আপনার কোভিড আপনার ক্যান্সারে আক্রান্ত আমাদের কিছু পেশেন্ট আছে, আমরা মাসে 2 বার আমাদের মিসেসদেরকে দিয়ে খাবার রান্না করে কমিউনিটি সহ সেই আপনার ক্যান্সার আক্রান্ত রোগীদের সাথে আমরা বসি, তাদেরকে একটা কোয়ালিটি টাইম দেওয়ার জন্য। এরপরে যদি কেউ বলে যে আমরা কাজ করি না, এটা হবে দুঃখজনক। আমার মনে হয় এটা আপনাকে ব্যক্তিগতভাবে এটা বলেন হয় না, এটা সাধারণভাবে কথা একটা আছে, এটা আপনারা জানেন। আমি নিশ্চিত তার ভিতরেও আপনারা কাজ করছেন, তার ভিতরে আপনারা সহমর্মিতা এবং সহযোগিতার ভিতর দিয়ে আছেন। আরেকটি বিষয় বলি, যেমন সবসময় কি আমরা ডিপ্লোম্যাটিক প্রচেষ্টা চালিয়ে সবকিছু হয়? যেমন কাতারের ক্ষেত্রে আপনার কাতারের যে পপুলেশন পলিসি, আমি সবাইকে বলবো পপুলেশন পলিসি 2016টা পড়া, সেখানে ওনারা যেটা বলছে যে 3টি বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছে। একটা হলো কাতারাইজেশন, আগামী দিনগুলোতে উপরের লেভেলে সেখানে কাতারের লোকদেরকে ওনারা প্রোভাইড করবে। দ্বিতীয় বিষয় হলো আরব ন্যাশনালিটি যারা আছে, যারা আরব ভাষাভাষী, তাদেরকে গুরুত্ব দেওয়া হবে। তৃতীয় বিষয় হলো কাতারে এখন জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন এক ধরনের ইমব্যালেন্স সৃষ্টি হয়েছে। বাংলাদেশ, ইন্ডিয়া এবং নেপাল, এই 3 দেশ থেকে অধিক সংখ্যায় লোক চলে এসেছে। আপনি এমন কোম্পানি পাবেন যেখানে 10 থেকে 12,000 সব বাংলাদেশি ওয়ার্কার। এখন তারা বলছে যে আমি এখন আর বাংলাদেশ থেকে নিতে পারবো না। আপনি এটাকে ভাঙবেন কিভাবে? এই জিনিসটা আমরা এটা বুঝি। আপনি খুব ভালো বলেছেন যে আমাদের যেটা বুঝতে হবে আপনার এই আলোচনা থেকে যেটা আসছে সেটা হলো কিছুটা আমাদের মাহবুব বলেছিলেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিইও, সেটা হলো ওই যে দেশগুলোতে আছেন যারা এখানে অভিবাসী শ্রমিক নিয়েছেন, সেই দেশের আইনের ক্ষেত্রে, তাদের ট্যাক্সের ক্ষেত্রে, তাদের ন্যূনতম আয়ের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো আসছে এবং এর সাথে যে প্রাতিষ্ঠানিক সুবিধাগুলো বাড়ছে সেগুলো বিবেচনায় নিতে হবে, এবং শ্রমের বাজারে যে স্থানীয়করণ করা হচ্ছে অথবা আরোপকরণ করা হচ্ছে সেগুলোকে আমাদের বিবেচনার ভিতরে রাখতে হবে। আমি একটু আলোচনা আগাবো, আরো আমার সাথে আমাদের সাথে সৈয়দ সাইফুল হক আছেন, উনি ওয়াইপি চেয়ারম্যান, ওনাকে রাখবো। আপনি অগ্র ওনাকে, আর কিরণ কি এসছেন? কিরণ আছে এখানে? হাসান আহমেদ চৌধুরী কিরণ আছেন কিনা দেখেন। কিন্তু তার আগে আমি নাইম খানকে আনছি মাস্কাট থেকে নাইম খান বলছি, মালয়েশিয়া একটু সুযোগ দিয়েন আমাদেরকে। না জসিম সাহেব, আপনি একটু ধৈর্য ধরেন, আপনার কথা খুবই গুরুত্ব দিয়ে সবাই শুনেছে। আমাকে একটু সুযোগ দিবেন। কুমিল্লা আপনাকে বলা হবে, আলমগীর কুমিল্লা আপনাকে বলা হবে। আমি আপনাকে দিব আমাদের হিসাবের ভিতরে। আলমগীর সাহেব আপনি আছেন অবশ্যই। নাইম খান সাহেব আছেন? ইয়েস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন নাই। স্যার, আমি আসলে এখন ওমানের মাস্কেটে আছি। তো আমি এখন তো গাড়ির মধ্যে আছেন দেখছি আমি। না, গাড়ির মধ্যে যে এখানে ওই দোকানে একটু প্রবলেম, তো ওখানে কাস্টমারের ঝামেলা, ওই জন্য এখানে মিটিং। ঠিক আছে, বলেন নাইম সাহেব। অ্যাকচুয়ালি আমি তো প্রথম থেকে ছিলাম না এখানে, বেসিক্যালি কি বলতে হবে মানে আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, আপনার ওখানে, আপনি তো মাস্কাটে আছেন, ওখান থেকে লোকজনকে আরো বেশি পরিমাণে টাকা দেশে পাঠাচ্ছে এবং তাদের চাকরি বাকরি, আগামী দিনে ভবিষ্যৎ ইত্যাদি মিলে আপনি যদি 2 মিনিটে কিছু 3 মিনিটে বলেন আর কি পরিস্থিতি, আপনি নিজের কথাও বলতে পারেন। হ্যাঁ, এখান থেকে বেসিক্যালি হচ্ছে যে যেটা ব্যাংক, যেটা লাস্ট টাইম যেটা একটা 2% 3% রেমিটেন্সের যে একটা সুবিধা দিয়েছিল, এটা দেওয়ার পরে ব্যাংকের দিকে মানুষ অনেকটা ছিল।
ঠিক আছে। তো আগে যেটা করতো মানুষ হুন্ডি বা বাইরে অন্য ইলিগেল ওয়েতে যেটা দিত, ওটা ব্যাংকে যখন আপনার রেমিটেন্সের ইয়েটা পার্সেন্টেজটা এটা বুঝলাম আমরা। এছাড়া আর কি কেউ এমন আছে যারা চাকরি বাকরি হারিয়েছেন, ওনারা বিভিন্ন তার সঞ্চয় টঞ্চয় নিয়ে দেশে ফিরে যাচ্ছেন, টাকা পাঠাচ্ছেন, এরকম ঘটনা আছে? হ্যাঁ, এরকমও আছে, কারণ এখানে রিসেন্টলি আপনার আউটপাস দেওয়া হয়েছে, তো যার কারণে এখান থেকে অনেকেই চলে যাচ্ছে। কত সংখ্যা হবে এরকম? আউটপাসের সংখ্যা ম্যাক্সিমাম এই পর্যন্ত মেবি 60,000 70,000 এরকম কিছু একটা হবে। ভবিষ্যৎ কি দেখেন? ভবিষ্যৎ এখন তো ওমানে নতুন সুলতান নিয়োগ হয়েছে, প্লাস এরপরে করোনা ভাইরাস চলে আসছে, এখনো পর্যন্ত কিছু তেমন একটা আইডিয়া করা যাচ্ছে না। আর যেগুলা লকডাউন ছিল, যে বাধা ছিল করোনার কারণে, ওটা মোটামুটি এখন একটু উঠে আসছে, মানুষ একটু একটু কাজে যাচ্ছে, এখন মোটামুটি একটু সচ্ছল হচ্ছে আর কি। এর ভিতরে কি নতুন কেউ গেছে ঢাকা থেকে, বাংলাদেশ থেকে? বাংলাদেশ থেকে হ্যাঁ, নতুন মানুষ তো অনেকেই আসছে। তাহলে তো বাজার তাহলে চালু আছে তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক মানুষই আসছে, নতুন অনেক মানুষ আসছে। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ নাইম সাহেব আপনাকে। জি, আপনার সাথে আরেকটু শুনি, আমি লতিফ মিয়া সাহেব কুয়েত থেকে। লতিফ মিয়া সাহেব কোথায়? তারপরে আমি আলমগীর সাহেবের কাছে আসবো, উনি কুমিল্লাতে আছেন, রিটার্নিং মাইগ্রেন্ট। লতিফ মিয়া সাহেব আছেন নাকি কুয়েতে? পেয়েছেন? স্যার দেখছি না স্যার, ওনাকে দেখছি না স্যার। তাহলে আমরা এখন আলমগীর সাহেব অনেক ধৈর্য ধরে আমাদের সাথে আছেন, উনি একজন ফিরে আসছেন অনাবাসী কর্মকর্তা, বলেন কুমিল্লা থেকে বলছেন আলমগীর সাহেব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আসছি ডিসেম্বর 12 তারিখে, ছুটিতে আসছি। তো এখন কিরকম আছেন বলেন? আসলে এই ছুটি থেকে এখন ফিরে যেতে পারবেন তো? কোথেকে আসছেন আপনি? হ্যাঁ, আমি মাসকাট থেকে আসছি। এখন ফিরে যাবেন কবে? ফিরে যাব, আমার তো কোম্পানি 2 মাস ছুটি দিয়েছে, তাও 2 মাসের বেতন দিয়েছে। তো মনে করেন আমার ফ্যামিলির একটু সমস্যা বেশি, এই জন্য আমি ছুটিতে আসছি। অলরেডি কোম্পানি থেকে টিকিট দিছে। আপনার তো কোনো সমস্যা নেই, আপনি কোম্পানি টিকিট দিয়েছে, 2 মাসের ছুটি দিয়েছে, আবার সময় মতো ফিরে যাবেন, আপনি তো সুখী মানুষ। জি জি জি, আপনার তো কোনো সমস্যা নাই? সমস্যা নাই বলতে আপনি কি কথা বলার জন্য এত ব্যস্ত হয়েছিলেন বলেন? হ্যাঁ, আমি কি বলার জন্য এটাই এসেছি যে আমাদের বাঙালি যারা আছে অনেক পরিশ্রম করে, এবং কি রেমিটেন্স বাড়ার কিছু কারণ আছে মাসকাট থেকে, ওমান মাসকাট থেকে। কি কারণ বলেন? ওইখানে আউটপাস দিয়েছে, অনেক মানুষ ক্যান্সেলে আসতেছে। আপনি আটকে গেছে? হ্যাঁ স্যার, উনি আটকে গেছেন। উনি আটকে গেছেন। উনি বলতে চাচ্ছেন ওখানে যারা আউটপাস পেয়েছে, সেই একটু আগে যেটা শুনছিলাম যে অনেকে ফিরে আসছেন, সেই জন্য এই ঘটনা ঘটছে। আমাদের সাথে বাইরে আর কেউ আছেন এখন এই মুহূর্তে? আছেন স্যার। কে দেন? এখানে একজন মহিলা দেখছি, কুলসুম বেগম, রিটার্নিং মাইগ্রেন্ট ফ্রম সৌদি আরবিয়া। উনি কি আছেন? বাদল হালদার। হ্যাঁ আছেন স্যার। ওনাকে আনেন, আমরা একজন নারী প্রত্যাগতের কথা শুনি তাড়াতাড়ি। কুলসুম বেগম শুনতে পাচ্ছেন? কুলসুম আক্তার। কুলসুম আক্তার আছেন? উনি কোথায় আছেন এখন? দেশে কোথায় আছেন উনি? স্যার সাভারে আছেন স্যার। সাভারে আছেন? দেখেন ওনাকে খুঁজে বের করুন। আনমিউট করেছেন। কুলসুম আক্তার আমি বলেন। নারী প্রত্যাগতের কথা শুনতে যাচ্ছি। হ্যাঁ বলেন। কই কুলসুম আক্তার, আপনার মাইকটা বন্ধ আছে, একটু অন করেন। কেউ আছে নাকি ওখানে? মাইকটা খোলেন। কুলসুম আক্তার, আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু আপনার মাইক্রোফোন, বলেন। শুনতে পাচ্ছি কিনা? শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। বলেন, খুব ভালো শুনতে পাচ্ছি, বলেন। কুলসুম আক্তার বলেন। আমি সৌদি আরবে ছিলাম। হ্যাঁ বলেন কুলসুম আক্তার বলেন। হ্যাঁ, আমি সৌদি আরবে ছিলাম। ও আচ্ছা, উনি আরেকজন বলছেন। হ্যাঁ কুলসুম আক্তারই বলছেন স্যার, বলেন। আচ্ছা বলেন। বলো তুমি জিজ্ঞাসা। আমি সৌদি আরব থেকে বলছি, সৌদি আরব ছিলাম 2 মাস হয় আমি দেশে আসছি। কেন আসছেন? বলো কেন আসছো? হ্যাঁ বলো। ছুটিতে আসছি। ছুটিতে আসছেন? ওইখানে কি টাকা পয়সা রেখে আসছেন না সব সাথে নিয়ে আসছেন? না না, সব নিয়ে আসছি, রেখে আসি নাই। আর ফিরে যাবেন না?
যাবা কিনা বলো। হ্যাঁ যাব। তো আপনি যাবেন, যেগুলি টাকা পয়সা আনছেন ওগুলি কি মানে ব্যাগে করে নিয়ে আসছেন নাকি ব্যাংকে দিয়ে পাঠাইছেন? না ব্যাংকে। ব্যাংকে দিয়ে পাঠাইছেন? হ্যাঁ ব্যাংকে। আর যারা, আপনি তো সৌদি থেকে ফিরছেন, আপনার সাথে যারা বন্ধু বান্ধব ছিল তারা কেমন আছে, কোথায় আছে? আমার সাথে যারা আসছিল তাদের দেশে আছে। এরা ফিরে যাবে না? তা তো জানি না, তারা যাবে সেটা জানি না। এখন তো সৌদির পরিস্থিতি ভালো না করোনার জন্য, তো যাইতেও পারে। তো আপনার তো কোনো সমস্যা নাই, ভালোই তো আছেন মনে হচ্ছে, ভালোই তো আছেন। হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি, ভালো ছিলাম, ভালোই আছি। ভালো মানুষ ভালো থাকলে এটা শুনলে আমাদের কাছে খুবই ভালো লাগে। অনেক ওখানে বাদল হালদার আছেন নাকি? বাদল হালদার কিছু বলবেন? বাদল হালদার কোথায়? আর মালয়েশিয়ার অনেক কথা আছে, মালয়েশিয়ার যে জসিম সাহেব আপনি একবার বলেছেন, আপনি একবার বলেছেন। আর একটু অন্যান্য জায়গার কথা শুনি। হ্যাঁ বলেন, কোথায় বাদল হালদার কোথায়? সে একটু আসবে, সে এখন একটু ঠিক আছে। এখানে কি আয়েশা আক্তার আছেন নাকি? আয়েশা আক্তার আছেন? আয়েশা আক্তার আচ্ছা, উনিও ফিরেছেন। স্যার আমানুল্লাহ আছেন, আমানুল্লাহ মোবারক হোসেন নরসিংদী থেকে। উনি কি সিঙ্গাপুর থেকে ফিরেছেন না? হ্যাঁ, আমানুল্লাহ আর মোবারক হোসেন আছেন ওনারা? ছিলেন তো স্যার। ওনাদের দেখেন, আমি একটু আগে আলোচনা। হ্যাঁ বলেন, কে বলছেন? ও আতাবুর মিয়া বলেন। হ্যাঁ আসেন না কেন, দ্রুত চাইতেছি আপনাকে। ছবিটা বন্ধ করে নেন, ছবিটা বন্ধ করেন। আতাবুর মিয়া আপনি ছবিটা বন্ধ করেন। আতাবুর মিয়া আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি ছবিটা বন্ধ না করলে শুনতে পাবো না। এটা কি অগ্র এই কুলসুম আক্তার ওই এক জায়গা থেকে বলছেন উনি? না, এটা আরেক জায়গা থেকে বলছেন স্যার, নরসিংদী থেকে বলছেন। উনি নরসিংদী থেকে বলছেন। আমানুল্লাহ আর মোবারক হোসেন, উনি আতাবুর মিয়া নামে জয়েন করেছেন। আচ্ছা আতাবুর মিয়া আপনি পরে আবার চেষ্টা করুন। মাইক্রোফোনের কানেকশনের প্রবলেম আছে, উইক আছে মনে হয়। বাদল হালদার কি এসেছেন? হ্যাঁ বাদল হালদার বলেন। কি যে ভালো আছেন আপনারা? আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। ভালো। আপনি কোথা থেকে এসেছেন? আপনি দেশে ফিরেছেন কোথা থেকে? আমি সৌদি আরব থেকে আসছি, আমি সাভার থেকে বলছিলাম। আমার বাবা সাভার। কেমন আছেন? এই তো ভালো আছি আর কি, সব দিক মিলিয়ে। তাহলে আর সমস্যা কি? আপনি যদি ভালো আছেন শুনলে আমাদের ভালো লাগে। আসার পর আমি কবে ফিরে যাবেন? আমি এবার কিছুদিন ফিরে যাব, কিছুদিন পরে যখন ভিসা কমপ্লিট হবে, এখান থেকে মানুষ যাবে, ভিসা যখন দিবে তখন আমি চলে যাব। কারণ ওখান থেকে আমি এক্সিটেই চলে আসছিলাম। তবে খুবই ভালোভাবে কিছু রেখে আসেন নাই তো? না, ছুটিতে আসেনি, আমি এক্সিটে চলে আসছিলাম। হ্যাঁ, তো পুরো টাকা ব্যাংক ট্যাঙ্কে দিয়ে নিয়ে আসছেন না পকেটে করে নিয়ে আসছেন? সবকিছু নিয়ে আসছিলাম। তখন অফিসের ওখানে যে চাকরি করতাম যে কোম্পানিতে, সেখান থেকে সব টাকা পয়সা নিয়ে আসছিলাম। আমি 1 বছর 6 মাস 7 মাসের মতো আসছি আর কি, খুবই ভালোভাবে আসছি। যে টাকাগুলো নিয়ে আসছি সেটা আমার সাংসারিক কাজে বা ব্যবসার কাজে জড়িত করছি। বাদল সাহেব হলো সেই উদাহরণ যারা একবারে চলে এসেছেন, আপাতত কোনো একটা সময় যেতে পারেন, কিন্তু আসার সময় সমস্ত টাকা নিয়ে এসেছেন। আপনি এখন কি করছেন? এখন আমি একটা ওষুধের দোকান দিছি, দোকানে সময় কাটাই আর কি। তো যে টাকা নিয়ে এসেছিলেন ওই পুঁজি বিনিয়োগ করেছেন? বিনিয়োগ করছি ওষুধের ব্যবসা খাতে। অনেক ধন্যবাদ যে আপনি ভালো আছেন, ব্যবসাতে যুক্ত হয়েছেন, ফিরে আসার পর শুনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ। আমি এখন ফিরে যাব ওখানে আলোচনার জন্য। সৈয়দ সাইফুল হক সাহেব, উনি চেয়ারম্যান এন্ড ফাউন্ডার মেম্বার ওয়েলফেয়ার, এই যে যেটা আমাদের প্রবাসী কল্যাণের জন্য যে ফাউন্ডেশন তৈরি হয়েছে, সেই তাদের কাছে। তো সাইফুল হক সাহেব কোথায়? ওনাকে নিয়ে আসেন না। জি ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই আমাকে এখানে যুক্ত করার জন্য। শুনেছেন আপনার প্রতিষ্ঠানই তো এই মানুষগুলোর দেখভাল করার জন্য সৃষ্টি করা হয়েছে, বলুন কি পরিস্থিতি?
জি ধন্যবাদ। আমি নিজেও একজন প্রবাস ফেরত এবং পরবর্তীতে জার্নি মাইগ্রেন্টদের অর্গানাইজেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফর রাইটস অফ বাংলাদেশি ইমিগ্রেন্টস নাম দিয়ে আমরা কাজ করছি তৃণমূল পর্যায়ে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি সবাই বিজ্ঞ যারা বক্তা বলেছেন এবং এখানে নতুন করে সংযুক্ত করার যে বিষয়গুলো সেটা আমি যাচ্ছি না, শুধু আমি বিশেষ করে যেসব মাইগ্রেন্ট যারা ফিরতে এসছে, প্রথম কথা হচ্ছে যে এই কোভিডকালীন সময়ে লকডাউনের সময় আপনি জানেন যে যারা ফেরত এসছে তারা সবাই টাকাটি ব্যাংকের মাধ্যমে এনেছে, যেহেতু 2% প্রণোদনা ছিল। এবং যারা বিদেশ থেকে টাকা পাঠায়, হুন্ডির একটা ব্যাপার আছে, হুন্ডির বিষয়টি সবাই বলেছে, এটা আমি পুনরাবৃত্তি করব না। তবে অনেকেই টাকাগুলি অনেকের মাধ্যমে হ্যান্ড ক্যারিতে পাঠাতো, হাতে করে অনেক টাকা পাঠাতো, যেটা সেভাবে ব্যাংকে দেখা যেত না। আমি আপনাদেরকে একটা কথা বলি যে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট প্রায় 10 বছর আগে একটা গবেষণা করেছিল, সেখানে যে বাংলাদেশে $30 বিলিয়ন আনা কোনো ব্যাপার না। সুতরাং আমি কিন্তু $20 বিলিয়ন খুব বেশি অবাক না। এই সংকটকালীন সময় যে টাকাটি এসছে, আপনারা বলছেন এত টাকা আসলো কোত্থেকে, কিভাবে আসলো, এখানে অনেকগুলো তথ্যপাত্র এসছে, সবাই বলেছে এখানে আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েস, এটা সেটা অনেক কিছু আছে। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশে যদি প্রোঅ্যাক্টিভলি এই রেমিটেন্স আনার ব্যাপারে সরকার এবং সবাই মিলে আমরা যদি কাজ করতাম, এখন যেমন ব্যাংকিং এর যেসব এজেন্সিগুলি চালু হয়েছে, এজেন্ট ব্যাংকিং, এখন 2 দিনের মধ্যে টাকা দিতে হচ্ছে এবং প্রণোদনা হচ্ছে, এবং নট অনলি দ্যাট, মাইগ্রেশন সেন্ডিং রেমিটেন্স সেন্ডিং যে কস্ট সেটাও কিন্তু কমে গেছে। এখন যদি সামনের দিকে এটাকে ধরে রাখা কোনো ব্যাপার না, এটা বাড়ার কথা, এটা কমার কোনো কথাই নয়। আমি আমার মতো, বিকজ আমি 20 ইয়ার্স আমি এই সেক্টরে আমি যা দেখছি সেটা হচ্ছে যে এটার জন্য যেটা দরকার সেটা হলো যে ভিসা ট্রেডিং, এটাকে বন্ধ করতে হবে। বাইল্যাটারালি পার্টনারশিপ অনুযায়ী যেসব দেশগুলি হয়, যে ভিসা ফ্রি ভিসার কথা আমাদের একজন মাননীয় বললেন, এই ভিসা এই 100 জনের নাম করে লোক নিয়ে যাচ্ছে, 7 লক্ষ 8 লক্ষ টাকা দিয়ে সৌদি আরবে এই ভিসা কিনে পাঠানো হয় এবং সেখানে প্রায় $3 to $4 বিলিয়ন আমরা লস করি। সেটা এইবার এই কোভিড কালীন সময় হয় নাই। আমার বেশি লোক যাওয়ার। আপনাকে আমি একটু থামাই জিজ্ঞেস করি একটা কথা, সেটা হলো যে অনেকে বলেছেন যে এই মুহূর্তে যে ঊর্ধ্বগতিটা আছে এটা 2021 সালের শেষের দিকে এসে স্তীমিত হয়ে যাবে, একটু কমে যাবে। আপনি এটাতে একমত হচ্ছেন না? আমি একমত হচ্ছি না, এবং এটা বাড়ার আমার কথা আমি আগেই বলেছি যে 10 বছর আগে গবেষণা হয়েছে যে $30 বিলিয়ন এখানে আনবে, কারণ 1,32,00,000 লোক বিদেশে আছে আমাদের, এবং তারা সবাই দেশে টাকা পাঠায়, বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমরা 1 কোটি ব্যবহার করি, আমি 1 কোটি ব্যবহার করি, আপনি 1,32,00,000, এই সংখ্যাটার ভিত্তিটা কি? ভিত্তিটা একবারে বিএমইটির পরিসংখ্যান, যেটা যারা যাচ্ছে তাদের পরিসংখ্যান থেকে ফিরেও আসছে নেট হিসাব, তো কারণ তো নেট হিসাবে যদি যাই তাহলে তো 1.5 কোটি বলতে হয়, কারণ আমি তো ডায়াসপোরা বাদ দিয়েছি। আমি শুধু যারা শ্রমিক গিয়েছে সেটা হলো 1,32,00,000। হ্যাঁ, ফেরত আসলো, ওই আপনার যাওয়া এবং ফেরত আসার মধ্যে আমি 1 কোটি ধরলাম। যে 1 কোটি লোক যদি আমি বিদেশে ধরি, এবং তারা এবং এই করোনাকালীন সময় আপনি জানেন যে বিশেষ করে ইউকে ইউএসএ তে ওখানে টাকা ডিপোজিট রাখলে ইন্টারেস্ট পাওয়া যায় না, 2% পাঠিয়ে দেশে টাকা রাখলে এখানে সেটাও বৃদ্ধি হয়, তাই না? বন্ড দিচ্ছে সরকার, অনেকগুলি চ্যানেল খুলেছে এই মানে রেমিটেন্সকে আনার জন্য, কিন্তু এখানে ইনভেস্টমেন্টও সরকারের কম। আপনি জানেন যে গত বছর 20 বিলিয়ন যদি ধরি, 1,70,000 কোটি টাকা এসছে। আমাদের দেশে বাজেট কত, সেখানে আপনি দেখেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলি বা এই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কি, সরকারের কোনো ইনভেস্টমেন্ট নাই। এই যে সরকার লোনের ব্যাপারে আমাদের টাকা থেকে শ্রমিকের যে 3,000 টাকা করে দিয়ে যায় এক একজন চাঁদা, গত বছর 7 লক্ষ লোক গিয়েছে, এভাবে প্রায় ওয়েলফেয়ার ফান্ডে প্রচুর টাকা আছে, সেখান থেকে 200 কোটি টাকা দেওয়া হয়েছে লোনের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকে, এবং এই প্রবাসী কল্যাণ ব্যাংকটাকেও একেবারে এখানে একটা ষড়যন্ত্র করে আপনার আটকে রেখেছে। এখানে এইটার মাধ্যমে কিন্তু রেমিটেন্স আসছে না। এটাকে রেমিটেন্স আসছে না। আপনি যে বলছেন, আমি এখন এইটাতেই আসতে চাচ্ছিলাম যে আপনার যে প্রতিষ্ঠান, এটা তো বাংলাদেশের এই অনাবাসী শ্রমিকদের ফেরত আসা পড়ে এবং যাওয়ার ক্ষেত্রে দেখভাল করার জন্যই সৃষ্টি করা হয়। জি। এবং আপনি এখন আমাকে প্রথম একটা যেটা হলো সরকারের পক্ষ থেকে এই ফেরত শ্রমিকদের জন্য 200 কোটি টাকার মতো একটি প্রণোদনা ঋণ কাঠামো তৈরি করা হয়েছে, তাই না? 200 কোটি টাকা না, মাননীয় প্রধানমন্ত্রী আরো 500 কোটি টাকা দিয়েছেন। তো এই টাকা পাওয়ার ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে?
এখন থেকে সমস্যা ছিল, এখন যে ব্যাংকে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে 700 কোটি টাকা ঋণ দেওয়া হচ্ছে, কিন্তু এটা যেটা আমাদের শ্রমিক ভাই বললেন যে ওনারা পাচ্ছেন না, এখানে অনেক ধরনের সমস্যা আছে। কিন্তু এই বিষয়ে অনেকে জানেন না যে 2 লক্ষ টাকা পর্যন্ত কোনো ধরনের কোলাটারাল লাগছে না, হ্যাঁ, এবং 5 লক্ষ টাকা পর্যন্ত শুধুমাত্র আপনার সাপোর্ট ডকুমেন্টস অ্যান্ড গ্যারান্টর দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে আমাদের এই ফেরত আসা শ্রমিকরা এটা রিস্ক করতে পারছে না, এবং তারা যে কাজটি করবে সেটার পিছনে তাদেরকে ওয়ান স্টপ সার্ভিসের যে বিষয়টি সেটা হচ্ছে না, এখানে এই গ্যাপটা আছে। এটা আমি আপনাকে আরেকবার থামাই আপনার মানে এই যে 2 লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ ওনারা পেতে পারেন এবং ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে এটা পাওয়ার কথা, এইটাকে নিশ্চিত করার ক্ষেত্রে আপনারা কি ভূমিকা রাখছেন? জি, আমরা আমাদের এই যে আমি আপনাকে বললাম যে অ্যাওয়ারনেস করছি, এবং সেই সাথে অনেক, শুধু আমরা নয়, ব্র্যাক সহ যারা আমাদের একটা নেটওয়ার্ক আছে, এটা হলো বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্রেন্টস, যেখানে রামরু সহ আমরা প্রায় 20টি অর্গানাইজেশন সেটা কাজ করছি। কিন্তু যেটি হচ্ছে যে সেটা যে আমাদের যে ফেরত আসা শ্রমিক, এখন আমরা তাদেরকে তাদের তথ্য যোগাযোগ করছি এবং কাদের ঋণ দরকার তাদেরকে এইসব বিভিন্ন প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখাগুলিতে যেতে বলছি। কিন্তু আমার কথা হলো প্রবাসী কল্যাণ ব্যাংক তো শুধু কয়টি শাখা, এখানে তো বহু বেসরকারি সরকারি ব্যাংক আছে, সবাই তো এই ধরনের লোনগুলো দিতে পারে। ব্যাংককে তো সৃষ্টি করা হয়েছিল এই কারণে, এখন এটা এই মুহূর্তে কিভাবে ব্যবহার করা যাবে, আপনার কোনো পরামর্শ আছে কিনা? জি, অবশ্যই। এই জন্য যে এখানে কোনো মানে স্টাফ, মানে এখানে রিক্রুটমেন্ট দরকার, এখানে লোকবলের অভাব আছে এবং দক্ষ লোকবলের অভাব আছে ব্যাংকে, এবং ব্যাংকে একটু পরিবর্তন হয়েছে। এখন বর্তমান যে প্রবাসী কল্যাণের সচিব, উনি চেয়ারম্যান হয়েছেন, নতুন একজন এমডি এসছে। আমরা দেখতে চাচ্ছি যে এটার পরিবর্তন এবং শাখা বাড়াতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে যে খাতে $20 বিলিয়ন আসছে, আপনারা লক্ষ্য করেন যে সেখানে ওই যে এক ভাই বললেন যে একটু প্রণোদনা নাই, 1 মণ চাল বা 100 চালও দেওয়া হচ্ছে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কোভিডকালীন সময় বলেছিলেন যে প্রতিটি প্রবাসী পরিবার তারাও কিন্তু ওই রেশনের আওতায় পড়বে, এই প্রণোদনার আওতায় পড়বে। সেটা সেভাবে হচ্ছে না। এই যে এখানে যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে এই প্রবাসীদের জন্য যে ধরনের প্রণোদনা দেওয়া দরকার, যেমন গার্মেন্টসের শ্রমিকদের জন্য দেখেন 4,000 কোটি টাকা 5,000 কোটি দেওয়া হয়েছে, কিন্তু এখানে কোনো প্রণোদনা দেওয়া হয়নি। তারপরেও এই লোনের জন্য যে 500 কোটি টাকা সরকার বরাদ্দ করেছে, ওয়েলফেয়ার ফান্ডের থেকে 200 কোটি টাকা বরাদ্দ করেছে, এটা লোনের জন্য, সেগুলি দেওয়া এখন শুরু হচ্ছে। এটা আমাদের প্রবাসী ভাইদেরকে জানতে হবে। কিন্তু আমি রেমিটেন্সের বেলায় আমি যেটা বলতে চাই, রেমিটেন্সের প্রণোদনা আমরা এটাকে 5% চেয়েছিলাম, যে গার্মেন্টসে যখন এক্সপোর্ট হয়, আমরা তো ম্যান পাওয়ার এক্সপোর্টই যদি বলি, এই এক্সপোর্টের খাতে যদি 5% গার্মেন্টসে প্রণোদনা দেওয়া হয়, সেখানে আমরা দাবি করেছিলাম 5%, তারপরে এটা 3%, তারপর লাস্টে যা হোক এটা 2% আমাদের মাননীয় ফিনান্স মিনিস্ট্রি থেকে এটা দেওয়া হলো, এবং এটাই কিন্তু মূল চালিকা শক্তি। দেখেন আপনি 18 সনের যে 35% যে বেড়েছে এই 19 সালের জুলাই থেকে। সাহেব, এখন এই যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন যে উদ্যোগ ইত্যাদি আছে, আপনাদের কাছে কি কোনো তালিকা আছে যে কয়জন? স্যার, ওনার